So thanks again. So welcome to BBKK Global. আমাদের আজকে ক্যারিয়ার কনফারেন্স। শুরুতেই আমি আমাদের কোম্পানির একটা ওভারভিউ দিচ্ছি, যেখানে অ্যাবাউট হোয়াই সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে বিবিকেকে গ্লোবাল, ইউএস বেসড কোম্পানি। কোম্পানি লিডার আন্ডার দ্য লিডারশিপ অফ প্রফেসর নাইম রহমান পিএইচডি। স্যার হচ্ছেন একজন স্কলার এবং সেই সাথে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। একটু পরে হয়তো আপনাদেরকে তার সম্পর্কে আইডিয়া দিব। আমাদের সার্ভিস এরিয়ার মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশন, জব প্লেসমেন্ট, ইমিগ্রেশন। তো পাঁচটা ডোমেইনে আমরা কাজ করতেছি। রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে আমাদের একাডেমিক রিসার্চ এবং ইন্ডাস্ট্রি রিসার্চ দুটোই হয়, যেখানে আমরা হচ্ছে ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী সলিউশন প্রোভাইড করে থাকি। এখানে আমাদের স্কলার এবং হচ্ছে এক্সপার্ট টিম নিয়ে সমন্বয়ে কাজ করে। এখানে জব ওপেনিং হয়। সো আমরা চেষ্টা করি আমাদের ইন হাউসে বা ট্রেডদেরকে এখানে অপরচুনিটি দিতে। এছাড়া আমাদের মেইন আরেকটা কোর ভেঞ্চার হচ্ছে ট্রেনিং। আমরা কন্টেম্পোরারি এবং খুব ডিমান্ডিং যে প্রফেশনাল, বিশেষ করে আইটি ফোকাসড, ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি ওই ডোমেইন গুলোতে ট্রেনিং প্রোভাইড করে থাকি। সেই সাথে আমাদের পপুলার ডোমেইনের কথা যদি বলি, এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। এছাড়া অন্যান্য বিষয়, আরো অনেক বিষয় আছে যা আপনারা ওয়েবসাইট ভিজিট করলে পাবেন। পরবর্তী যেটা হচ্ছে জব প্লেসমেন্ট। আমাদের ইন হাউস এজেন্সি, ফ্রিল্যান্সিং এজেন্সিকে আমরা অপরচুনিটি দিয়ে থাকি। এছাড়া হচ্ছে রিমোট জব, কন্ট্রাকচুয়াল জব এবং অন্যান্য পার্টনার কোম্পানিতে আপনাদের সিভি ফরওয়ার্ড করা থেকে ইন্টারভিউ ব্যবস্থা করে জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি ওভারঅল। এছাড়া যদি নতুন কোনো দেশে কেউ ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে ইমিগ্রেশন সাপোর্ট, স্পেশালি ইউএসএ। তো আমরা ইমিগ্রেশন সাপোর্টটা অনেক অথেন্টিক উপায়ে এবং একদম লেজিটিমেট প্রসেসে, যেটা জেনুইন চার্জ, ওই চার্জ নিয়ে সামান্য কিছু সার্ভিস চার্জ অ্যাড করে ওপেনলি আমরা এই কাউন্সিলিং এবং থেকে হচ্ছে যে প্রসেসিংটা করি। এক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেশন, আমাদের প্রফেসর বা যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে লোকালি, তাদের রিকমেন্ডেশন হেল্পফুল হয়। আমরা আপনাদেরকে একাডেমিক ভিসার ক্ষেত্রে যেমন হচ্ছে স্কলারশিপ, তারপর হচ্ছে টিএশিপ, এগুলোর ব্যাপারে হেল্প করি। সাবজেক্ট চয়েস, আমাদের প্রফেসররা যারা কানেক্টেড আছে তারা আপনাদেরকে এসব বিষয়ে হেল্প করতে পারে। সো আমরা চেষ্টা করি যতটুকু সাহায্য করা যায়। আমাদের অফিস অ্যাড্রেসের মধ্যে হচ্ছে টেক্সাস, ডালাস, ইউনাইটেড স্টেটস। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর বাংলাদেশ, আমাদের ঢাকা অফিস হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে 10 মিনিটের মতো শিয়া মসজিদ অ্যাপ 2 অফিসের উল্টা পাশে 3য় তলায়, হাউস নাম্বার 53। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, ইউএসবি দুইটাই। আমি প্রেসিডেন্টের, আমাদের কোম্পানির প্রেসিডেন্ট সম্পর্কে যদি বলি, প্রফেসর নাইম রহমান পিএইচডি, ছবিতে দেখতে পাচ্ছেন। স্যারের একাডেমিক যদি বলি, স্যার হচ্ছে বিগ ডেটা ডক্টরেট, ডক্টর অফ ফিলোসফি ইঞ্জিনিয়ারিং, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে, এবং পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে এমএস সিস্টেম সায়েন্সে মাস্টার্স, মডেলিং এবং সিমুলেশন, এবং রাইট স্টেট ইউনিভার্সিটি ডেটন ওয়ে থেকে এমবিএ, এমআইএস প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। আর স্যারের কর্পোরেট জার্নি যদি বলি, স্যার মূলত হচ্ছে ইন্টেলের সাথে আছেন, ইন্টেলের সাথে 24 ইয়ার্স রানিং সিনিয়র এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপার। আর পাশাপাশি স্যার যেহেতু ডক্টরেট এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং স্কলার, তার গুগল স্কলারে অনেক রিসার্চ এবং পাবলিকেশনস আছে। সো স্যার হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে ইনভাইটেশন পায়, একজন প্রফেসর হিসেবে কাজ করেন। সাইমultaneously 5-6টা ইউনিভার্সিটির সাথে আছেন বর্তমানে। তার মধ্যে আমি যদি বলি সবগুলো র্যাঙ্ক ইউনিভার্সিটি, টপ র্যাঙ্ক এই ওয়ার্ল্ডে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা ডাটা সায়েন্সে একজন প্রফেসর, তারপর নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ডাটা সায়েন্স প্রফেসর, রেজিস ইউনিভার্সিটি আছে, সম্প্রতি রুজভেল্ট ইউনিভার্সিটি, ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন এবং হচ্ছে পার্ডিও গ্লোবাল এর সাথে কানেক্টেড। তো আর ভলান্টারি এক্সপিরিয়েন্স যদি বলি, ভলান্টারিলি IEEE রিভিউয়ার, অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার ইনফরমেশন সায়েন্স, এবং হচ্ছে আপনার আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজিতে রিভিউয়ার হিসেবে আছেন। সো এছাড়া আরো ইন্ডাস্ট্রিয়াল অনেক রিসার্চার এবং রিভিউয়ার আছেন, আপনারা গুগল স্কলারে সার্চ করলেও পাবেন। তো এই জন্য রিকমেন্ডেশন গুলো খুব পাওয়ারফুল। আপনারা যারা ইউএসএ স্টাডির পারপাসে যান, আপনারা আমাদেরকে হেল্প করি বিভিন্ন সাবজেক্ট চয়েস থেকে ইউনিভার্সিটি সিলেকশন, টিএসিএ এবং ফান্ডিং, এভরিথিং এর ব্যাপারে পরামর্শ দিয়ে বা আপনাদের রিকমেন্ডেশনের অনেকটা প্রয়োজন হয়, চেষ্টা করি। এখানে কিছু স্টুডেন্ট যারা উপকৃত হয়েছে, তারা কিছু মাঝে মধ্যে মেসেজ পাঠায়, তার কিছু স্ক্রিনশট। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বললাম খায়রুল ইসলাম, এখানে আমার ছবি দেওয়া আছে। এই পর্যায়ে আজকে আমাদের যে
মেইন কোর্স সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটিতে যিনি আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে এবং গেস্ট স্পিকার, স্যারের নাম হচ্ছে শেখ তারিকুল ইসলাম। স্যার হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, রেড হ্যাট হ্যাকার সার্টিফাইড। এরপরে RACS MCS মূলত সাইবার এবং ব্যাংকিং স্পেশালিস্ট। স্যার US এর ফিনটেক প্রতিষ্ঠানে সাইবার সাপোর্ট দিয়ে থাকে। এবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে কাজ করেন, এবং বর্তমানেও স্যার গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ গভর্নমেন্টের সাথেও কাজ করতেছেন প্রজেক্টে। এছাড়া প্রাইভেট ব্যাংকের সাথেও ফুল টাইম আছেন সাইবার সিকিউরিটি। তো স্যার একই সাথে মানে প্রফেশনাল সার্টিফিকেশন এবং হচ্ছে কর্পোরেট যে এক্সপিরিয়েন্স সাইমultaneously। সো স্যার অনেক অভিজ্ঞ এবং এই লাইনে প্রো। তো আশা করি আপনারা ভালো কিছু পাবেন। তো এই পর্যায়ে আমি থামতেছি এবং স্যারকে আমি স্ক্রিন শেয়ার করার জন্য অনুরোধ করবো। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম everyone. Thank you so much for joining with us. আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পারতেছেন? জি জি আসছে। আমার ভয়েসটা কি ক্লিয়ার? জি আসছে। ইয়েস আসছে। ভয়েস ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ক্লিয়ার ভয়েস। আমার সম্পর্কে আর আমি কিছু বলতে যাচ্ছি না, অলরেডি আপনারা জেনেছেন। তো আমি এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আসলে আমরা আজকে যে ওয়েব সেমিনারটা আছে, ওয়েব সেমিনারে আমি কি কি টপিক এখানে রাখতে চাচ্ছি আর কি, জাস্ট একটা ওভারভিউ, যাতে আপনারা বুঝতে পারেন। ইকো হচ্ছে, সবাই একটু মিউট করলে ভালো হয়। আমি সবাইকে মিউট করে দিলাম। স্যার এবার একটু আপনি আনমিউট করে বলেন, ইকো হচ্ছিল। ওকে, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আজকে যে টপিকগুলো নিয়ে আসলে ডিসকাস করব, আমি জাস্ট একটা ওভারভিউ দিব আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন যে আজকে আমরা কি কি টপিক নিয়ে ডিসকাস করব। তার মধ্যে একটা হলো হোয়াট ইজ সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি কেন প্রয়োজন, এলিমেন্টস অফ সাইবার সিকিউরিটি, most common cyber attack, recent cyber security attack, how to protect cyber attack, certifications, freelancing, job placement, question and answer, এবং আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে থিংসটা হলো যেগুলো হলো আপনার প্র্যাকটিক্যাল সেশন দেখাবো। আমি একটু লাইভ সিনারি দেখাবো ইথিক্যাল হ্যাকিং এর সাইবার সিকিউরিটি। তো আসলে আই হোপ আপনারা খুব মনোযোগ সহকারে এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন। আমি চাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমি একটা নিউজ নিয়ে আসলে ডিসকাস করব, যেগুলো হলো 2020 থেকে 2022 পর্যন্ত আসলে ডাটা ব্রিজ হয়েছে। ডাটা ব্রিজ বলতে ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের খুব কনফিডেন্সিয়াল ডাটা থাকে। ব্যাংকের ক্ষেত্রে যদি আমি বলি ফাইন্যান্সিয়াল ডাটা থাকে, কাস্টমার ডাটা থাকে। গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বলি পাবলিক ডাটা থাকে, ন্যাশনাল লেভেলের ডাটা থাকে, সিভিলিয়ান ডাটা থাকে। তো এই ডাটাগুলা 2020 থেকে 2022 সালে যত পরিমাণ ব্রিজ হয়েছে, সেখানে ক্ষতির মুখে পড়েছে 2.10 মিলিয়ন USD। এত টাকার পরিমাণে আসলে ক্ষতি হয়েছে, যেটা আসলে ডাটা ব্রিজ হয়ে গেছে। এই দেখেন, এত পরিমাণ আসলে আমাদের ডাটাগুলো ডিসক্লোজ হয়ে যাচ্ছে, ব্রিজ হয়ে যাচ্ছে। এটাকে প্রোটেকশন কিন্তু আমরা প্রপারলি দিতে পারতেছি না আনটিল নাও। কারণ কি, আমাদের এখন পর্যন্ত ওইরকম রিসোর্স নাই, ওরকম ক্যাপাসিটি নাই, রিসোর্স নাই, প্লাস আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় এখানে। তো এই জন্য আমাদের আসলে দক্ষ সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করতে পারি, আমরা এই ধরনের ডাটা বেস থেকে শুরু করে যে কোনো অ্যাটাক থেকে আমরা অনেক কমায় নিয়ে আসতে পারবো। কোটি কোটি মিলিয়ন ডলার আপনার ক্ষতির সম্মুখে পড়তেছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মান্থ, যেটাই বলি না কেন। তো এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা নিউজ করছিল 2022 সালে, যে বাংলাদেশ নর্থ কোরিয়া হ্যাকাররা বাংলাদেশে সাইবার হামলা করছিল, যেখানে 81 মিলিয়ন ডলার আসলে তারা চুরি করে নিয়ে গেছে। আমরা মোটামুটি অনেকে জানি যে এটা সম্পর্কে, বাট ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজ যে বাংলাদেশি ব্যাংকের একটা অ্যাটাক হয়েছিল, ইন্ডিয়ান নর্থ কোরিয়া হ্যাকাররা আসলে অ্যাটাক করছিল, যারা কি করছে 81 মিলিয়ন ডলার তারা চুরি করে নিয়ে গেছে। তো আরেকটা জিনিস হলো তো ব্লক চেইন, যেটা বাইন্যান্স ব্লক চেইনে তারা অ্যাটাক করছিল, সাইবার হামলা হয়েছিল ক্রিপ্টো ভালনারেবিলিটিস এগেইনস্টে। তো যেখানে 510 মিলিয়ন ডলার আসলে এটার ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি। এটা এত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে। এবং তো আমাদের এখন বর্তমান যেটা হলো, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা অলওয়েজ কিন্তু আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান বা পার্সোনাল লাইফ যেটাই বলি না কেন, আমরা ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট। ইন্টারনেট ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না। তো এই ইন্টারনেট প্ল্যাটফর্মে যখন আমরা চলাচল করি বা আমাদের প্রত্যেকটা সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করি, বা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ইন্টারনেট
ফেসিং এ থাকে। সেগুলো যদি প্রপারলি আপনি সিকিউরিটি ইনশিওর করতে না পারলে আলটিমেটলি কিন্তু আপনি কোটি কোটি মিলিয়ন ডলার মানে ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য আপনাদেরকে প্রথমে যেটা হলো আপনাকে প্রপারলি রিক্রুটমেন্টটা করতে হবে। আর রিক্রুটমেন্ট কাদের করবেন? প্রপার সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্ট করতে হবে। এই জন্য আপনাকে আপনার এক্সপার্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আসলে পসিবল না। তো বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ বাট অলসো ওভার দ্য ওয়ার্ল্ড, সাইবার সিকিউরিটি যত পরিমাণ রিসোর্স দরকার সেই পরিমাণ রিসোর্স নাই, বাংলাদেশেও নাই। তো এই জন্য যারা আপনারা ইন্টারেস্ট আছেন সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করা, তারা যদি মোটামুটি ট্রেনিং করে স্কিল নিয়ে আপনি যদি একটু আগাতে পারেন, তাহলে আপনি ভালো একটা কেরিয়ার বা ভালো একটা জায়গায় আপনি যেতে পারবেন। তো এখন এই কেরিয়ারটা জীবনে শেষ হবে না। আপনি ইন্টারনেট যতদিন থাকবে আপনার সাইবার সিকিউরিটি ডিমান্ড ততদিন থাকবে। আপনারা জানেন ইন্টারনেট কখনোই শেষ হবে না, ইনফ্যাক্ট আরো বেশি পরিমাণে বাড়তে থাকবে। তো যেটা হলো 2016 সালে ইয়াহু ফাইন্যান্স, দেখেন ইয়াহু মতো একটা ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড, সেখানে কিন্তু ইয়াহু একটা ফাইন্যান্স যে প্রতিষ্ঠান আছে সেখানে 1 মিলিয়ন ইউজারের ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। ইয়াহুর কাছে তো আগে বর্তমানে বেশি সাথে ইয়াহুটা বেশি চলতো, ইয়াহু ইমেলটা বা ইয়াহুর যে আদার যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো খুব ব্র্যান্ডিং এর মধ্যে ছিল। তো সেই 1 মিলিয়ন ইউজার্স এর ডাটা ডিসক্লোজ হয়ে গেছিল। তার মধ্যে নেম ছিল, মোবাইল নাম্বার ছিল, অ্যাকাউন্ট পিন নাম্বার ছিল। পিন নাম্বার কি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেগুলো খুবই সেন্সিটিভ, কনফিডেন্সিয়াল, যেগুলো কারো কাছে চলে গেলে সেটা এটা দিয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ট্রান্সফার করতে পারবে, চুরি করে নিয়ে যেতে পারবে। তো এই ধরনের অ্যাটাক থেকেও আমাদেরকে প্রপারলি প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্ট দরকার। তো দেখেন 2021 সালে আমেরিকার মতো একটা কি বলে একটা দেশে 576 প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের সে র্যানসমওয়্যারে অ্যাটাক হয়েছে। 2021 সালেই 576 প্রতিষ্ঠানে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে ইউএস এর মতো একটা জায়গায়, যেখানে আমরা সবাই জানি কি এটা টপ লেভেল, টপ মানে সাইবার সিকিউরিটি বলেন, টপ আইটি ক্ষেত্রে বলি, সব দিক থেকে তারা এক্সপার্ট। তারপরেও কিন্তু তারা প্রপারলি কিন্তু প্রোটেক্ট করতে পারে নাই তাদের সিস্টেমটাকে। তো এই যে এত অ্যাটাক করছে, এর বিনিময়ে কিন্তু আপনার 159.4 বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। তো এই জন্য আমাদেরকে আসলে প্রপারলি সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে, সিকিউরিটি এক্সপার্ট তৈরি করতে হবে, সিকিউরিটি সলিউশন গুলা, টুলস গুলো, এগুলো নিয়ে কাজ করতে হবে, আমাদের অডিট করতে হবে, সব মিলে আসলে আমাদের সিকিউরিটি ইনশিওর করতে হবে আমাদের সাইবার প্ল্যাটফর্মে। তো যেটা হলো ইন ফিউচারে 2031 সাল নাগাদ মানে গ্লোবালি আসলে র্যানসমওয়্যার অ্যাটাকের ফলে ক্ষতির সম্মুখীন হবে 265 বিলিয়ন ডলার, মিলিয়ন না বিলিয়ন ডলার। তো কি পরিমাণ টাকা, এটা বাংলা টাকা হিসাব করলে আপনি কল্পনা করতে পারবেন না, কোটি কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ কি আপনার ইন ফিউচারে যত সামনের দিকে যাবেন সাইবার অ্যাটাক তত বেশি হবে, হ্যাকিং এর সম্ভাবনা বেশি থাকবে। এর ফলে এইগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনার বেশি পরিমাণে সাইবার এক্সপার্ট তৈরি করতে হবে, নিয়োগ দিতে হবে, ঠিক আছে, সাইবার সিকিউরিটি টিম তৈরি করতে হবে, ইউনিট তৈরি করতে হবে, তারপরে আপনাকে এগুলো প্রোটেক্ট করতে পারবে। তো বিশাল সাইবার সিকিউরিটি বিশাল একটা হবে, এটা আসলে কোনোভাবে আসলে এটা বিশ্লেষণ করার ওয়ে না যে কতটুকু হতে পারে, এটা বিশাল এরিয়া, আনলিমিটেড একটা প্ল্যাটফর্ম। যেটা হলো 2016 সালে আমরা উবারের নাম সবাই জানি যে উবারটা আসলে কি। এটা হলো আপনার তারা গাড়িগুলো কি করে তারা রোডে করে দেয় এবং পাবলিক ওটা ইউজ করে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, মানে গ্রহণ করে। তো 2016 সালে উবারের ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। এখানে আপনার কি বলে মানে ইউজার সে ড্রাইভারের নেম, ইমেল অ্যাড্রেস, লাইসেন্স নাম্বারটা কতটা ইম্পর্টেন্ট তো আমরা জানি। এই সব কিছু 57 মিলিয়ন ড্রাইভার্সের এবং ইউজার্সের ডাটা কি হয়ে গেছে, ডিসক্লোজ হয়ে গেছে। তো ড্রাইভার না, যারা যারা এটাকে ইউজ করে এই সার্ভিসটা উবারে, তাদের ডাটাও ডিসক্লোজ হয়ে গেছে। 57 মিলিয়ন ড্রাইভার্স এন্ড ইউজার্সের ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। কিসের মাধ্যমে? রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে। সেখানে আপনার নেম ছিল, ইমেল অ্যাড্রেস ছিল, ড্রাইভার লাইসেন্স নাম্বার ছিল, যেটা খুবই কনফিডেন্সিয়াল। এবং এটার পরে হ্যাকাররা কি করছিল, তাদের কাছে টাকা চাইছিল এবং উবার কি করছে, $1 লক্ষ তাদেরকে পে করছিল। তারপরে কিন্তু তারা এই ডাটাগুলোকে ডিসক্লোজ করেছে। টাকা নেওয়ার পরেও কিন্তু তারা এটা তাদের যে এটা কথা যেটা দিছিল তারা রাখে নাই, হ্যাকাররা ডিসক্লোজ করে দিয়েছিল। তার মানে কি, আপনি যদি সাইবার হামলা শিকার হন,
আপনার হ্যাকারের টাকা দিলেও যে আপনি ওটা মানে সলভ হবে এরকম সিওরিটি নাই। এই জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বলে দিচ্ছে যে হ্যাকাররা কোনো যদি ডিমান্ড করে সেই ডিমান্ড কখনো তাদেরকে দেওয়া যাবে না। রানসাম দাবি করলে, টাকা পয়সা দাবি করলে, যে কোনো কিছু করলে আপনাদেরকে পে করবেন না, কারণ পে করার পরেও তারা হয়তোবা এটা শুনবে না, তারা তাদের মতো যে স্টেপ তারা নিবেই। তো শুধু শুধু আপনি টাকা কেন আপনি তাদেরকে দিবেন, তাদের কেন পে করবে? এর ফলে তারা আবার এসে উবার কিন্তু আবার তাদের আইটি সিস্টেম যেটা ছিল, ইন্টারনাল সিস্টেম যেটা ছিল, সেটা আবার হ্যাক হয়ে গেছে একটা টাইমে। এখান থেকেও প্রচুর পরিমাণ ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। এখন দেখেন আমরা অনেকে কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ করি, বিশেষ করে কাসপারস্কাই অ্যান্টিভাইরাসটা ইউজ করি, যেটা আসলে আমরা অনেকে কিন্তু মাঝে মাঝে জানি যে অ্যান্টিভাইরাস থেকেও কিন্তু ভাইরাস প্রডিউস হয়, অনেকে জানে। বাট আমি সেটা থেকে যাচ্ছি না, আমি যাচ্ছি যারা কাসপারস্কাই ইউজার্স ইন বাংলাদেশের মধ্যে তাদের 3.69% ট্রোজান অ্যাটাকের শিকার হয়েছে, ম্যালিশিয়াস অ্যাটাকের শিকার হয়েছে। তো দেখেন তার মানে কি, আপনার সিকিউরিটি প্রপারলি না দিতে পারলে আপনি আপনার প্রতিষ্ঠান, পার্সোনাল লাইফ সব দিক থেকে আপনি সাইবার অ্যাটাকের হুমকির মধ্যে পড়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই প্রপার সিকিউরিটি ইনশিওর করতে হবে, সাইবার এক্সপার্ট তৈরি করতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিন্তু এটা নিয়ে আসলে খুব, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু বাংলাদেশের গভর্নমেন্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করার জন্য, আইটি সেক্টরে ডেভেলপ করার জন্য খুব বড় ধরনের স্টেপ নিয়েছে, যাতে বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বাইরেও যেন তারা প্রপারলি সিকিউরিটি ইনশিওর করতে পারে। দেখেন মাঝে আমাদের সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান কিছু নিউজ আপনাদের শেয়ার করতেছি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় হ্যাকিং এর মানে দায়ী হয়েছে, মানে দায়ী করছে আর কি ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছিল রিসেন্টলি 19 জুলাই নিউজ। এটা হ্যাকাররা 16.5 কোটি রুপি সরালো একটা ব্যাংক থেকে। বাংলাদেশের ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ বেশি আক্রান্ত হচ্ছে। আমরা বর্তমানে যে দুইটা অ্যাপস ইউজ করি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন, একটা মোবাইল অ্যাপ্লিকেশন, যে দুইটা খুবই আসলে সেন্সিটিভ, এবং ওয়েবসাইট যেগুলো ইউজ করি এগুলো আসলে খুব হ্যাকিং এর শিকার হচ্ছে, এগুলো আমাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। কোরিয়ার হ্যাকাররা আসলে খুব দক্ষ এবং তারা খুব ওয়ার্ল্ড ওয়াইড তারা অ্যাটাক চালায় এবং ডাটাগুলো ডিসক্লোজ করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। আর ডেলের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে 5 কোটি ডেল ব্যবহার করে ডাটা চুরি হয়ে গেছে। এবং আরেকটি ইন্টারেস্টিং থিংস হলো যে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা তাদের কাছে হুমকি মানে আসছিল, ওয়ার্নিং আসছিল যে তাদের সার্ভার ডাউন করে দেবে, ওয়েবসাইট ডাউন করে দেবে। এই ভয়ে তারা কি ওয়েবসাইটে অফ করে রাখছে, মানে ডাউন করে রাখছে। আপনি হ্যাকারের ভয়তে আপনি যদি সার্ভিস যদি আপনি ক্লোজ করে রাখেন, ডাউন করে রাখেন, তাহলে তো আপনি তো আসলে হেরে গেলেন। আপনার তো এটা তো করা যাবে না। হ্যাকাররা একটা করবে, ঠিক আছে, আপনি প্রপারলি একটা মানে সিকিউরিটি ইনশিওর করতে হবে, এটাই আসলে মূল পয়েন্ট। গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা, বাংলাদেশের ব্যাংকের একটা প্রতিবেদন। আমাদের প্রত্যেকের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যাংকের কাছে ফাইন্যান্সিয়াল ডাটা, কাস্টমারের ডাটা, পাবলিক ডাটা থাকে, এটা খুবই সেন্সিটিভ। এগুলো আপনাকে প্রপারলি ইনশিওর করতে হবে, সিকিউরিটি দিতে হবে। যেটা বলছিলাম যে বাংলাদেশ সরকার সাইবার সিকিউরিটিতে এক্সপার্ট মানে সিকিউরিটি ইনশিওর করার জন্য সাইবার টিম তৈরি করতে যাচ্ছে। তো এখন আমি একটু সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মের দিকে আসি, এটা ওভারভিউ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সাইবার সিকিউরিটি জিনিসটা কি। তো সাইবার সিকিউরিটি জিনিসটা হলো, আমরা বর্তমানে দুইটা প্ল্যাটফর্মে বাস করি, সাইবার প্ল্যাটফর্ম আর প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম। প্র্যাকটিক্যাল মানে বাস্তব প্ল্যাটফর্মে আর কি। বাস্তব প্ল্যাটফর্মে যেরকম ক্রাইম হয়, অকারেন্স হয়, ব্ল্যাকমেইল হয়, এভরিথিং সবকিছু হয়, সেম জিনিসটা সাইবার প্ল্যাটফর্মে হয়, আরো বেশি হয়। তো এই জন্য আপনাকে সাইবার প্ল্যাটফর্মে যাতে সিকিউরিটি ইনশিওর করতে পারেন, এই জন্য আপনাকে সাইবার সিকিউরিটি দিতে হবে। সাইবার সিকিউরিটি আসলে কি ধরনের হতে পারে? একজন হ্যাকার আপনার সার্ভারটাকে, আপনার নেটওয়ার্কটাকে, আপনার ডিজিটাল প্ল্যাটফর্মকে বা ডিজিটাল ডাটাকে আপনাকে অ্যাটাক করতে পারে, চুরি করে নেওয়ার জন্য, ড্যামেজ করে দেওয়ার জন্য, আনঅথরাইজড অ্যাক্সেস করে দেওয়ার জন্য। এবং এগুলোকে থেকে আপনার সিস্টেমটাকে, ডাটাবেসটাকে, ডাটা সেন্টারকে, আইটি সিস্টেমটাকে সিকিউর করার জন্য সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে, এটাই সাইবার সিকিউরিটি। তো সাইবার সিকিউরিটি ইনশিওর করতে গেলে সাইবার সিকিউরিটি 3টা প্রিন্সিপাল থাকে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। এই 3টা জিনিস আপনাকে যদি আপনি প্রপারলি আপনার প্রতিষ্ঠান ইনশিওর করতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটিটা বলা যায় অনেকটা আপনার সিকিউর থাকবে। এটা হলো কনফিডেন্সিয়ালিটি, যেটা হলো আপনার প্রতিষ্ঠানের যে ডাটা থাকবে, যে ইনফরমেশন থাকবে কনফিডেন্সিয়াল গুলো, যে ডাটাই হোক না কেন, তো এগুলো আপনি শুধু অথরাইজড পারসন অ্যাক্সেস করতে পারবে, আনঅথরাইজড কোনো পারসন যেন অ্যাক্সেস করতে না পারে, এটা আপনাকে ইনশিওর করতে হবে। ইন্টিগ্রিটি, যেটা হলো আপনার একটা ডাটা আছে, সেই ডাটাটা আনঅথরাইজড ভাবে যেন কেউ মডিফাই না করতে পারে, অল্টার না করতে পারে, চেঞ্জ না করতে পারে, এটা ইনশিওর করতে হবে। কারণ আপনি একটা ডাটা একটা পারপাসে তৈরি করছেন, তো যদি ওই পারপাসটা যদি আপনি সলভ করতে হয়, ডাটাকে অ্যাকুরেট রাখতে হবে, কারেক্ট রাখতে হবে, কোনোভাবে যেন আনঅথরাইজড ভাবে চেঞ্জ না করতে পারে। একটা জিনিস হলো অ্যাভেলেবিলিটি। দেখুন, আপনি ব্যাংক যখন কাস্টমারকে সার্ভিস দেয়, ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে বা যে কোনো সার্ভিস দিচ্ছে, তখন কাস্টমাররা কি করে, তারা তাদের প্রয়োজন অনুযায়ী সার্ভিসটা অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে। তো এখন সে যখন কাস্টমার যখন সার্ভিসটা নিতে যায়, তখন একটু ডাউন হয়ে আছে,
সার্ভার ইরর আসতেছে, প্রপারলি কাজ করতেছে না, তখন ওই সার্ভিসটা কেউ নিবে না বা সার্ভিসটা কেউ ইউজ করবে না। তার মানে কি, এই যে অ্যাভেলেবিলিটিটা, যে আপনি কাস্টমারকে একটা সার্ভিস দিচ্ছেন বা আপনার যে ডাটাটা আছে, ডাটাটা অথরাইজ পারসন যেন তার প্রয়োজন মতো এটা ইউজ করতে পারে, এইটা আপনাকে ইনশিওর করতে হবে। এগুলো আমরা আসলে ইন ডিটেলস আরো জানবো আর কি ক্লাস টাইমে, কারণ এখানে তো আসলে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না টাইমের কারণে। তো কেন আমাদের সাইবার সিকিউরিটি প্রয়োজন, আমি একটু যদি পয়েন্ট আকারে বলি, এগুলো ছাড়াও অনেক কিছুর জন্য প্রয়োজন, তারপরও আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা পয়েন্ট রাখছি। প্রোটেক্টিং সেন্সিটিভ ইনফরমেশন, আপনার সেন্সিটিভ ইনফরমেশন প্রোটেক্ট করার জন্য, ফাইন্যান্সিয়াল লস থেকে প্রিভেন্ট করার জন্য, ট্রাস্ট এন্ড রেপুটেশন মেনটেন করার জন্য। দেখেন, কোনো ব্যাংকে যদি সাইবার হামলা হয়, তখন কিন্তু ওই ব্যাংকের রেপুটেশন, ট্রাস্ট সব নষ্ট হয়ে যাবে। কাস্টমার কিন্তু ওই ব্যাংকের প্রতি একটা আস্থা যে এটা আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই ব্যাংকে টাকা রাখবে, অন্য ব্যাংকে নিয়ে যাবে, কারণ সে চিন্তা করবে এই ব্যাংকে টাকা রাখলে এই ব্যাংকে সাইবার হামলা হয়, আমার টাকা পয়সা সব হ্যাকাররা নিয়ে যাবে, তখন ব্যাংক আমাকে দিতে পারবে না। সেটা এই জন্য সে কি করবে, এই ব্যাংকের মধ্যে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, এর ফলে ব্যাংকেরও রেপুটেশন নষ্ট হবে। ইনশিওরিং ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল যে সিকিউরিটিটা আছে, ন্যাশনাল সিকিউরিটি কি থাকতে পারে, ডাটাবেস থাকতে পারে, ডিফেন্সের ডাটা থাকতে পারে, ডিফেন্সের ডাটা কি সেনাবাহিনীর ডাটা থাকতে পারে, আপনার র্যাব, বিডিআর, পুলিশ, এনএসআই, গোয়েন্দা সংস্থা, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এগুলো যে কনফিডেন্সিয়াল ডাটাগুলো আছে, এগুলো খুবই এরকম ন্যাশনাল লেভেলের ডাটা, বা এনআইডি ডাটা বলেন, তারপর বার্থ সার্টিফিকেট, এনআইডি বা বার্থ সার্টিফিকেট যেটা থাকে, এগুলো যে ডাটা থাকে, এগুলো কিন্তু ন্যাশনাল ডাটা, মানে পাবলিক ডাটা। এই ডাটাগুলোকে আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। প্রিভেন্টিং ডিসরাপশন অফ সার্ভিস, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, কোনো কারণে সার্ভিসটা অ্যাটাক করে, সার্ভিসটা ডিস্টার্ব করে দিতে পারে, ইন্টারাপ্ট করে দিতে পারে, ডাউন করে দিতে পারে, এই জন্য এক্ষেত্রে এগুলোকে প্রোটেক্ট করার জন্য সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। সেফগার্ডিং পার্সোনাল প্রাইভেসি, আমরা অনেক সময় চিন্তা করি আমাদের শুধু কোম্পানি বা ব্যাংকের সিকিউরিটি দিতে হবে, আমার পার্সোনাল লাইফে সিকিউরিটি দিতে হবে না, এটা না। আপনার পার্সোনাল লাইফটাও খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আপনার ফোনে অনেক পার্সোনাল কনফিডেন্সিয়াল জিনিস থাকতে পারে, আপনার গ্যালারিতে ফটো থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাপস গুলো লগ ইন থাকতে পারে, অ্যাকাউন্ট গুলো লগ ইন থাকতে পারে। ইভেন আমরা কিন্তু আমাদের ব্যাংকে কিন্তু একটা ব্যাংক, আমাদের মোবাইলে কিন্তু একটা ব্যাংক নিয়ে ঘুরি, কারণ আমরা যখন একটা ব্যাংকের মোবাইল অ্যাপস ইনস্টল করি, ওই অ্যাপস দিয়ে কিন্তু ব্যাংকের সব কার্যক্রম কিন্তু আমি চালাতে পারি। তো যদি কোনো কারণে আমার ফোনটা হ্যাক হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, তখন সে কিন্তু কোনোভাবে আমার অ্যাপস গুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করতে পারে, লগ ইন করে মিস ইউজ করতে পারে, ব্যাংকের অ্যাপসে অ্যাক্সেস করে মিস ইউজ করতে পারে, ঠিক আছে, আমার গ্যালারি থেকে ডাটা গুলো নিয়ে মিস ইউজ করতে পারে। এর ফলে কি আপনি পার্সোনালি সমাজের কাছে, দেশের কাছে অনেক ধরনের সমস্যা থাকে, এগুলো আপনার ফলো করতে হবে। সাইবার ক্রাইম থেকে, সাইবার অ্যাটাক থেকে রক্ষা করার জন্য আপনাকে সরি, আনমিউট করেন। স্যার একটু আনমিউট করতে হবে, আপনার মিউট করা। হ্যালো স্যার, আপনি কিন্তু মিউট করা, একটা আনমিউট। এবার কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ঠিক আছে। তারপর নতুন একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, আমি আবার একটু মিউট করে দিচ্ছি সবাইকে। এখন একটু আপনারা কেউ আসলে আনমিউট করে কথা বলবেন না, তাহলে সবার কিন্তু প্রবলেম হয়। দেখুন, আপনি হয়তো বা শুনতেছেন না, বা আপনি আপনার কাজ করতেছেন, অনেকে যারা প্রপারলি মানে মনোযোগ দিয়ে শুনতেছে, তাদের কিন্তু প্রবলেম হচ্ছে। তো যারা কথা বলবেন তারা একটা মিউট অবস্থায় কথা বলবেন, পার্সোনাল কথা বললে। ঠিক আছে, ওকে, আমি শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তো যেটা হলো, আমাদের নতুন নতুন যে অ্যাটাক আসবে, কারণ হ্যাকাররা নতুন নতুন সিস্টেম মেথড বের করতেছে অ্যাটাক করার জন্য, সাইবার হামলা করার জন্য। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কিভাবে এগুলোকে ভালনারেবিলিটি গুলো ফাইন্ড আউট করা যায়, ওয়েগুলো ফাইন্ড আউট করা যায়, কিভাবে মিটিগেট করা যায়, স্টেপ নেওয়া যায়, এই ধরনের জিনিসগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হবে। সাপোর্টিং ডিজিটাল ইনোভেশন, আপনি নতুন নতুন যে কোনো সফটওয়্যার, প্রোডাক্ট, ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কিছু তৈরি করলে সেগুলোকে অবশ্যই আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। আপনি একটা সফটওয়্যার কোটি কোটি টাকা দিয়ে সফটওয়্যার তৈরি করলেন, কোন সিকিউরিটি পলিসি, সিকিউরিটি কনফিগারেশন অনুযায়ী বা সিকিউরিটি প্রসেস অনুযায়ী আপনি ডেভেলপ করলেন না, তাহলে আলটিমেটলি কি হবে, ওটা কোনো ভ্যালু থাকবে না। হ্যাকার সহজেই ওই সফটওয়্যারটাকে কম্প্রোমাইজ করে ফেলতে পারবে। যেমন আপনি 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করলেন, বাড়ির সিকিউরিটি গার্ড রাখলেন না, সিকিউরিটি গেটটা লক রাখলেন না, সিকিউরিটি ইনশিওর করলেন না, তাহলে কিন্তু ওই বাড়িতে ডাকাতি হবে, তাহলে বাড়ির কোনো মূল্যই থাকবে না।
কারণ ডাকাতি হলে তো বাড়ির সবকিছু নিয়ে যাবে। এই জন্য আপনাদের সিকিউরিটি ইনশিওর করতে হবে। তো এই যে এলিমেন্টস অফ সাইবার সিকিউরিটি, যে যে পয়েন্টগুলো আমাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে, দিতে হবে, সেই জিনিসগুলো আমাদের এখানে পয়েন্ট করে রাখছে। নেটওয়ার্ক সিকিউরিটি, দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু যখন স্টার্ট করে একটা আইটি সিস্টেম বা ডাটা সেন্টার তৈরি করে, প্রথমে কিন্তু নেটওয়ার্কটা ডিজাইন করে, নেটওয়ার্কটা এস্টাবলিশ করে। এই নেটওয়ার্কটাকে আপনি সিকিউরিটি ইনশিওর করতে হবে। ফায়ারওয়াল ইউজ করতে পারেন, আইডিএস আইপিএস ইউজ করতে পারেন, ন্যাক ইউজ করতে পারেন, এনডিআর ইউজ করতে পারেন, অনেক কিছু আছে, এগুলা ইউজ করে আপনি সিকিউরিটি ইনশিওর করতে পারেন। তো নেটওয়ার্ক যদি আপনি প্রপার সিকিউরিটি না দেন, তো নেটওয়ার্কে কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেলে আপনার নেটওয়ার্কের আন্ডারে যে সার্ভার গুলো থাকবে, অ্যাপ্লিকেশন গুলো থাকবে, সফটওয়্যার গুলো থাকবে, পুরো সবকিছু কম্প্রোমাইজ হয়ে যাবে, কারণ সবকিছু নেটওয়ার্কের আন্ডারে থাকে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি যেটা, এখন বর্তমানে আমরা দুই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন গুলোকে আপনি সিকিউরিটি ইনশিওর করতে হবে, আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু একটা পুরো অনেক ক্ষতির মুখে পড়তে পারে। যেরকম আমি বলছিলাম যে উবারের কত কত মিলিয়ন ডাটা, যেন 57 মিলিয়ন ডাটা মনে হয় ডিসক্লোজ হয়ে গেছে, যেখানে আপনার ড্রাইভারের এবং ইউজারের ডাটা ডিসক্লোজ হয়ে গেছে। তার মানে কি আপনার আপনাদের অনেক সমস্যা হচ্ছে, একটু বুঝতে পারিনি। হ্যালো ভাই, আপনাদের নেটওয়ার্ক কেটে কেটে আসতেছে, সেমিনার দেখাই যাচ্ছে না, বারবার হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, আমারটা কি সবার কি সেম প্রবলেম হচ্ছে? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং ওকে, আগে কথা বলিনি। ওকে, যার প্রবলেম হচ্ছে সে আবার লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, আপনার আমি লিভ নিয়ে অলরেডি দুইবার জয়েন করছি, আপনি সে লিভ নিয়ে আবার জয়েন করেন। ওকে, অলরেডি দুইবার করছি। ডাটা সিকিউরিটি, একটা হ্যাকাররা কি ভালোবাসে? হ্যাকাররা ভালোবাসে ডাটা। হ্যাকাররা শুধু আপনার ডাটাকে ভালোবাসে। আর আপনি অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হিসেবে, অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনাকে ইউ মাস্ট প্রোটেক্ট ইউর ডাটা। আপনাকে ডাটা প্রোটেক্ট করতে হবে, মাস্ট, কোনো ওয়ে নাই। এবং হ্যাকাররা চাইবে আপনার ডাটাকে কিভাবে হ্যাক করতে চায়। তো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডাটা। এই ডাটাকে আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে। সার্ভারটাকে আপনাকে সিকিউরিটি দিতে হবে, কারণ একটা অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ডাটাবেস যাই আপনি তৈরি করেন না কেন, ডেভেলপ করেন না কেন, আলটিমেটলি সবকিছু সার্ভারের উপরে প্ল্যাটফর্মে থাকে। সার্ভারটা যদি কোনো কারণে ডিসক্লোজ হ্যাক হয়ে যায়, তাহলে সার্ভারের মধ্যে যে সার্ভিস গুলো থাকবে সেই সার্ভিস অটোমেটিকই কম্প্রোমাইজ হয়ে যাবে। এটাকে মিসইউজ করতে পারে, এটা নিয়ে ট্রানজাকশন করে ফেলতে পারে আনঅথরাইজড ভাবে হ্যাকাররা। এই জন্য আপনাকে সার্ভার সিকিউরিটি ইনশিওর করতে হবে। ইনপয়েন্ট সিকিউরিটি, দেখেন আপনি ডাটা সেন্টার, আপনার সার্ভার, অ্যাপ্লিকেশন, সফটওয়্যারকে প্রপার সিকিউরিটি দিচ্ছেন, বাট আপনার যে ইন্ডিভিজুয়াল যারা আছে, আপনার এমপ্লয় যারা আছে বা ইন্ডিভিজুয়াল যারা আছে, তাদেরকে প্রপার সিকিউরিটি দিলেন না, তাদেরকে অ্যান্টিভাইরাস দিলেন না, অ্যান্টি র্যানসমওয়্যার দিলেন না, ইন্টারনেট থেকে রেস্ট্রিকশন করে দিলেন না, পেনড্রাইভটাকে রেস্ট্রিকশন করে দিলেন না, অ্যাডমিন পারমিশনটা তাদেরকে রেস্ট্রিকশন করে দিলেন না, তাহলে কি হবে? সে আপনার ডিভাইসের ইচ্ছা মতো ইউজ করবে, বিভিন্ন জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড করবে, যে সফটওয়্যারের মধ্যে ম্যালিশিয়াস থাকতে পারে, ওগুলো আপনি ইনস্টল করলে আপনার তার সিস্টেমটাকে কম্প্রোমাইজ হয়ে যাবে। এর ফলে সে তার সিস্টেমে যখন ঢুকবে, তার নেট আপনার নেটওয়ার্কে ঢুকে গেল, তো আপনার নেটওয়ার্কের মধ্যে যে সার্ভার গুলো আছে, ডাটা সেন্টার আছে, সবকিছু কম্প্রোমাইজ হয়ে যাবে। এই জন্য ইন্ডিভিজুয়ালকেও প্রপারলি সিকিউরিটি ইনশিওর করতে হবে। ইনসিডেন্ট রেসপন্স, কোন একটা ইনসিডেন্ট ঘটলে আপনি কিভাবে রেসপন্স করবেন, এটা আসলে প্ল্যান থাকতে হবে, ডকুমেন্টেশন থাকতে হবে, যাতে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে সেই প্ল্যান অনুযায়ী যেন রেসপন্স করেন। দেখেন বাংলাদেশ সরকার বা যে কোনো গভর্নমেন্ট, যে কোনো দেশের বন্যা হোক, ভূমিকম্প হোক, বা যে কোনো ধরনের ইনসিডেন্ট হওয়ার আগে তারপরে একটা প্ল্যান করে রাখে যে কোনো একটা ইনসিডেন্ট হলে আমি এইভাবে আসলে প্রোটেক্ট করবো, অ্যাকশন নিব, রেসপন্স করবো। সেই জিনিসটা কিন্তু সাইবার প্ল্যাটফর্মে আসতে হবে, যে আপনার ডাটাবেস যদি হ্যাক হয়ে যায়, ডাটাবেসটা ডিস্ট্রয় হয়ে যায়, র্যানসমওয়্যার অ্যাটাক করে, আপনি কি ধরনের স্টেপ নিবেন, এগুলো আমরা ইন ডিটেইলস আরো জানবো প্র্যাকটিক্যাল লেভেল থেকে শুরু করে। তো সিকিউরিটি পলিসি আর প্রসিডিউর, আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, ডেভেলপমেন্ট করলেন, ডেভেলপ করলেন, সার্ভার তৈরি করলেন, বা ডাটাবেস তৈরি করলেন, যাই করেন না কেন, প্রপার সিকিউরিটি পলিসি প্রসিডিউর অনুযায়ী করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটার সিকিউরিটি রিস্ক থেকে যায়, হ্যাকাররা সহজে হ্যাক করে ফেলতে পারে। ইনক্রিপশন সিস্টেম, আপনার যে ডাটা আছে, ডাটাবেস গুলো আছে, এগুলো আপনি প্রপারলি ইনক্রিপ্টেড করে রাখতে হবে। ইনক্রিপশন, ডিক্রিপশন, এই জিনিসগুলো বুঝতে হবে, এটা আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে। ক্লাউড সিকিউরিটি, বর্তমানে সবাই মোটামুটি ক্লাউডের দিকে যাচ্ছে, কারণ এখানে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। অনেক কস্টিং এর ব্যাপার থাকে, অনেক খরচটা কম হয়, তারপরে মানে কমপ্লেক্স থাকে না, বা আপনার অনেক ধরনের রেসপন্সিবিলিটি কমে আসতেছে। তো এই জিনিসের জন্য অনেক কারণে আসলে ক্লাউডের দিকে সবাই মুভ করতেছে। এর ফলে ক্লাউডেও সিকিউরিটি ইনশিওর করতে হবে, আদারওয়াইজ ক্লাউড যদি কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে আপনার ওখানে যে সার্ভিস গুলো থাকবে, যে সার্ভার গুলো থাকবে, সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাবে, যে ডাটা গুলো থাকবে ডিসক্লোজ হয়ে যাবে, চুরি হয়ে যাবে। ডাটাবেস সিকিউরিটি, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ডাটাবেস, যে ডাটাবেসের মধ্যে ডাটাগুলো থাকে। ডাটাবেসটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে আসলে কনফিডেন্সিয়াল ভাবে, এবং এটা সিকিউরিটি ইনশিওর করতে হবে, কারণ ডাটাবেসের মধ্যে ডাটা থাকে, ডাটাবেসটা কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে গেলে আলটিমেটলি ডাটাই কম্প্রোমাইজ হয়ে যায়।
মোবাইল ডিভাইস সিকিউরিটি, আমরা যে মোবাইলগুলো ইউজ করি সেগুলো সিকিউরিটি এনশিওর করতে হবে। মোস্ট কমন সাইবার অ্যাটাক, এই অ্যাটাক ছাড়াও অনেক অ্যাটাক আছে, বাট আমি কয়েকটা পয়েন্ট রাখছি জাস্ট আপনার বোঝার জন্য। ফিশিং অ্যাটাক, এটা ট্র্যাক করে আসলে আপনাকে অ্যাটাক গুলো করা হয়, আপনার মেইলে, আপনার মেসেঞ্জারে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার কোনোভাবে আপনাকে একটা লিঙ্ক দিল, একটা অ্যাটাচমেন্ট দিল, সে যার মধ্যে আসলে আপনার ম্যালিশিয়াস কিছু থাকতে পারে, বা লিঙ্কের মধ্যে একটা ফর্ম দিল, ফর্মে বলে দিল যে আপনি এই ফর্মটা পূরণ করলে আপনি অফারটা পাবেন, 10 জিবি ডাটা পাবেন, বা আপনি আরং থেকে অফারটা পাবেন, বা স্বপ্ন থেকে অফারটা পাবেন। তো আপনি এই লোভে আপনি ফর্মটা পূরণ করলেন, ফর্মের মধ্যে আপনার কি থাকতে পারে, আপনার পার্সোনাল ইনফরমেশন দিলেন, ব্যাংকের ইনফরমেশন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু দিয়ে দিলেন। এর ফলে কি হবে, আপনার পার্সোনাল ডাটাগুলো সব চলে যাবে হ্যাকারের কাছে, এবং হ্যাকার এটা দিয়ে মিস ইউজ করতে পারে। ম্যালওয়্যার হলো ম্যালিশিয়াস সফটওয়্যার, আপনার প্রতিষ্ঠানে ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে। কোনো সফটওয়্যারের মধ্যে ম্যালওয়্যার রেখে দিল, আপনি সফটওয়্যার ডাউনলোড করলে আপনার ডিভাইসে রান করলে, এর ফলে আপনার ডিভাইসে ম্যালওয়্যারটা ছড়াই গেল এবং আপনার ডিভাইসটা কম্প্রোমাইজ হয়ে গেল। র্যানসমওয়্যার হতে পারে, র্যানসমওয়্যার অনক্রিপশন ম্যালওয়্যার। র্যানসমওয়্যার অ্যাটাক করলে আপনার যে ডাটাগুলো থাকবে ডিভাইসে সার্ভারে, সেই ডাটাগুলো এনক্রিপ্টেড হয়ে যাবে, যেটা আপনি চাইলেও ইউজ করতে পারবেন না যদি আপনি র্যানসম পে না করেন। আর র্যানসম পে করলেও যে ওটাকে ব্যাক দিবে হ্যাকাররা, এটা কোনো সিওরিটি নাই। ডস এবং ডিডোস অ্যাটাক, এটা হলো ডিস্ট্রিবিউটেড অফ ডিটেল অফ সার্ভিস। এই ধরনের অ্যাটাকগুলো করা হয় সার্ভিস ডাউন করে দেওয়ার জন্য, সার্ভিসটাকে ইন্টারাপ্ট করে দেওয়ার জন্য। এগুলো আমরা রিয়েল লাইফে আমাদের ক্লাসগুলোই দেখবো আর কি। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আছে। এসকিউএল ইনজেকশন হলো ডাটাবেস অ্যাটাক, যেটা হলো এই অ্যাটাক করে ডাটাবেস থেকে ডাটাগুলোকে কালেক্ট করে নিয়ে যেতে পারে, ডিক্রিপ্ট করে নিতে পারে আনঅথরাইজড ভাবে। ক্রেডেনশিয়াল স্টাফিং, আপনার ডাটা ব্রুট ফোর্স অ্যাটাক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সে বের করে নিয়ে যেতে পারে। এটা আমরা ব্রুট ফোর্স অ্যাটাক আমাদের ক্লাস থাকবে আসলে। জিরো ডে অ্যাটাক, এই অ্যাটাকের কোনো আসলে মিটিগেশন স্টেপ নাই, কোনো কাউকে কিছু জানে না, শুধু হ্যাকারই জানে এই ধরনের অ্যাটাক সম্পর্কে। কারণ অ্যাটাক এটা হলো আননোন অ্যাটাক। হ্যাকার অ্যাটাক করার পরে যখন এটা নিয়ে একটা ইফেক্ট পড়ে, তারপরে যখন এটা নিয়ে অ্যানালাইসিস করে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট যারা আছে, তখন তারা জানতে পারে যে এটা আসলে কি ধরনের অ্যাটাক, কেন হয়েছে, কি ধরনের ইফেক্ট পড়ছে, এটা মিটিগেশন স্টেপ কি। এই জন্য জিরো ডে অ্যাটাকটা খুবই আসলে মারাত্মক একটা অ্যাটাক, এটা কোনো সলিউশন নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকটা হলো আপনি কাউকে কনভিন্স করে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ ডাটা, ইনফরমেশন, কোনো কিছু অ্যাসেট, কোনো কিছু আপনি তার কাছে নিয়ে নিলেন। এগুলো আমাদের ডেডিকেটেড ক্লাস থেকে প্র্যাকটিক্যালি দেখবো। তো ইন্ডাস্ট্রিজ মোস্ট এফেক্টেড, কোন কোন প্রতিষ্ঠান সবচেয়ে এফেক্টেড হয়েছে সাইবার হামলা শিকার হয়েছে। 34% ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে ব্যাংক আছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, এই জিনিসগুলো। আর 14% আছে হেলথ কেয়ার সার্ভিস, ইকুইপমেন্ট। হেলথ কেয়ার বলতে হসপিটাল হতে পারে, ডায়াগনস্টিক সেন্টার হতে পারে। কেন, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু হসপিটালে যায় বা ডায়াগনস্টিক সেন্টারে যায়, এই জন্য তাদের সব ডাটা কিন্তু এখানে থাকে। হেলথ কেয়ারে যদি অ্যাটাক করা হয়, হসপিটালে অ্যাটাক করলে এই যে কাস্টমারের ডাটা বা পাবলিক ডাটাগুলো কিন্তু হ্যাকাররা নিয়ে যেতে পারে। তো এটা হলো একটা একটা প্রতিষ্ঠান, তারা কি করে আসলে রিসার্চ করে যে টপ 10 ভালনারেবিলিটি গুলো নিয়ে রিসার্চ করে এবং ওটা পাবলিশ করে দেয়, যাতে আমি আপনি বা সাইবার সিকিউরিটি যারা ইঞ্জিনিয়ার যারা আছি বা নিয়ে কাজ করতেছি, তারা যাতে এইগুলো এই রিসার্চের ডাটা নিয়ে যেন আমরা আমাদের সিস্টেমটাকে, ডাটা সেন্টারকে, আইটি কে, ব্যাংকিং সিস্টেমকে, দেশকে প্রোটেক্ট করতে পারি। দেখেন, এখানে আপনি সাইবার সিকিউরিটি দিতে গেলে আপনি অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। আমরা নর্মালি যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু বড় ধরনের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো সাইবার সিকিউরিটি যেহেতু বিশাল একটা ব্যাপার, এটা কোনো মানে বড় একটা জায়গা, ডোমেন। তো এটা যদি আপনি কোনো প্রতিষ্ঠানে যদি আপনি সিকিউরিটি ইনশিওর করতে চান, সাইবার সিকিউরিটি দিতে চান, তাহলে অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি হলো আপনার কস্ট অফ সিকিউরিটি সলিউশন, আর কস্টিং এর ব্যাপারটা। সিকিউরিটি সলিউশন দেখেন, আপনি সিকিউরিটি কিভাবে দিবেন, আপনি ফায়ারওয়াল কিনতে হবে, আইপিএস কিনতে হবে, ইমেল সিকিউরিটি কিনতে হবে, এন্টি র্যানসমওয়্যার কিনতে হবে, অ্যান্টিভাইরাস কিনতে হবে। এই ধরনের সিকিউরিটি সলিউশন যেগুলো আছে, এগুলো কিন্তু অনেক কোটি কোটি টাকা আপনার দরকার হবে। এই টাকাগুলো যদি আপনি এখানে এগুলো ইনভেস্ট না করলে তো প্রোডাক্টগুলো আপনি পাবেন না, সলিউশনগুলো কিনতে পারবেন না। এই সলিউশনগুলো কিনবেন কেন, আপনি আপনার প্রতিষ্ঠানকে সিকিউর করার জন্য। এগুলো কিন্তু কোটি কোটি টাকার ব্যাপার। যে প্রতিষ্ঠান, কারণ তখন কি হয়, এই টাকাগুলো টাকা লাগে, যাদের টাকা কম বা যারা আসলে এটাকে এতগুলো টাকা বিয়ার করতে পারবে না, তাদের জন্য চ্যালেঞ্জিং একটা। এই জন্য কস্টিং খুবই আসলে চ্যালেঞ্জ একটা ব্যাপার সিকিউরিটির ক্ষেত্রে। ল্যাক অফ সিকিউরিটি এক্সপার্টিস। আর একটা জিনিস হলো প্রপার সাইবার সিকিউরিটি এক্সপার্ট না থাকার কারণে। কারণ এগুলো আসলে যেহেতু এটা একটা নতুন একটা টার্ম, এটা বড় একটা প্ল্যাটফর্ম, এবং এগুলো আসলে মোটামুটি একটা কি বলে সেন্সিটিভ জায়গা আসলে সাইবার সিকিউরিটি। তো এই জন্য অনেকে এখন পর্যন্ত, এটা তো নতুন টার্ম একটা বলতে পারি, কারণ যেহেতু এখন পর্যন্ত পর্যাপ্ত আসলে এক্সপার্টিস তৈরি হয়নি।
তো এই জন্য প্রপারলি মানে এক্সপার্টিস তৈরি না হওয়ার কারণে এখানে একটা চ্যালেঞ্জ থেকে যায় যে একটা প্রতিষ্ঠানের ব্যাংকে 10 জন সাইবার সিকিউরিটি এক্সপার্ট লাগবে, বাট সার্কুলার দিল একজনও পাইলো না বা 2 জন পাইলো, 8 জন পাইলো না। তো এটা যে লেকিংস থেকে গেল, যেটা একটা চ্যালেঞ্জ। টাইমের ব্যাপার থাকে, তারপরে অনেক ধরনের বড় থ্রেড আসে যেগুলো আননোন থ্রেড বা যেগুলো আসলে জানা নাই, বা তো এই নতুন থ্রেড গুলোর মাধ্যমে আসে, বা থ্রেড গুলো চেঞ্জ হয়, থ্রেড গুলো চেঞ্জ হয়। আজকে একভাবে থ্রেড মানে অ্যাটাক আসছে, কালকে অন্যভাবে অন্য মেথডে অ্যাটাক আসতে পারে। এই চেঞ্জের কারণে অনেক ধরনের অনেকভাবে সিকিউরিটি ইনশিওর করা যায় না, কারণ এগুলো নিয়ে রিসার্চ করতে করতে আসলে টাইম চলে যায়, প্রপারলি ই করা যায় না, ক্যাপচার করা যায় না। উইন্ডোজ সিকিউরিটি দেখেন, আমরা একটা ব্যাংক চাইলে কিন্তু সবকিছু নিজে তৈরি করে ইউজ করতে পারবে না। অনেক কিছু সার্ভার বলেন, এই ধরনের সলিউশন গুলো বলেন, এগুলো কিন্তু আপনার ভেন্ডরদের কাছ থেকে নিতে হয়। ভেন্ডরের মাধ্যমে কিন্তু আপনার অ্যাটাক হতে পারে, এবং অনেস্ট ভেন্ডর বা ভালো ভালো মানের যে ভেন্ডর গুলো, এগুলো আসলে এগুলোর লেকিংস থেকে যায়, এই কারণে আসলে অ্যাটাক গুলো হয়। তো সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়েছিল বাংলাদেশে, যেখানে 50 মিলিয়ন ডাটা ডিসক্লোজ হয়ে গেছিল। তার মধ্যে এনআইডি নাম্বার ছিল, ন্যাশনাল এনআইডি নাম্বার, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, নেম, আর অনেক ডাটা ছিল, ডিসক্লোজ হয়ে গেছিল। তো এখন দেখেন আপনি কিভাবে সাইবার অ্যাটাক থেকে প্রোটেক্ট করবেন। অনেকভাবে প্রোটেক্ট করা যায়, তার কয়েকটা পয়েন্ট এখানে রাখছি। আমরা আসলে ক্লাস টাইমে আমি অনেক ডকুমেন্টেশন আপনাদেরকে প্রোভাইড করব, তারপর কি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, কি কি স্টেপ ফলো করলে মিটিগেট করা যায়, জিনিসগুলো আমি দেখাবো ওখানে। সেমিনারে তো আসলে এত কিছু আসলে দেখানো পসিবল না, টাইমের একটা ব্যাপার থাকে, সবকিছু মিলে আসলে পসিবল না। তো আমি চেষ্টা করতেছি যতটুকু আপনাদেরকে দেওয়ার। তো কিভাবে প্রোটেক্ট করতে হবে, ইউজ স্ট্রং ইউনিক পাসওয়ার্ড দিতে হবে, ভিএপিটি করতে হবে রেগুলারলি। ভিএপিটি বলতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং করতে হবে, যেটা আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। রেগুলার আপডেট করতে হবে, সফটওয়্যারগুলো আপডেট করতে হবে, সিস্টেমগুলো আপডেট করতে হবে, ইমেল সিকিউরিটি দিতে হবে, নেটওয়ার্ক সিকিউরিটি দিতে হবে, এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হবে, অ্যাওয়ারনেস করাতে হবে, এন্ডপয়েন্ট প্রোটেকশন করতে হবে, রেগুলার ডাটা ব্যাকআপ রাখতে হবে। কোন ডাটাবেসটা কম্প্রোমাইজ হয়ে গেলে, ডিস্ট্রয় হয়ে গেলে বা ডাটা ডিস্ট্রয় হয়ে গেলে আপনি কিভাবে রিকভারি করবেন, ডাটা ব্যাকআপ রাখলে ওখান থেকে রিকভারি করতে পারবে। অ্যাক্সেস কন্ট্রোল, রিলিজ প্রিভিলেজ, আপনি সবাইকে সমান পারমিশন দিবেন না, যাকে যতটুকু দায়িত্ব দিবেন তাকে ততটুকুই পারমিশন দিবেন, ঠিক আছে? এগুলো আমরা দেখবো। প্যাচ ম্যানেজমেন্ট, আপনার যে প্যাচ গুলো থাকে এগুলো প্রপারলি আপডেট আছে কিনা, এগুলো প্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম রাখতে হবে। সিকিউরিটি মনিটরিং এন্ড ইনসিডেন্ট রেসপন্স, কোন সিকিউরিটি অলওয়েজ মনিটর করতে হবে। আপনার যে আইটি সিস্টেম বা ডাটা সেন্টারটা আছে, আপনার যে সার্ভার আছে, অ্যাপ্লিকেশন আছে, এগুলো আপনার প্রপারলি মনিটর করতে হবে, লগ গুলো চেক করতে হবে, এবং কোন ইনসিডেন্ট ঘটলে রেসপন্স করতে হবে। সিকিউর ওয়াইফাই নেটওয়ার্ক গুলো সিকিউর করতে হবে। ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানিং, যেটা বলছিলাম যে আপনার প্ল্যানিং থাকতে হবে, ডকুমেন্টেশন আকারে বোর্ড থেকে ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে আসতে হবে যে আপনার ইনসিডেন্ট ঘটলে, ব্যাংকের মধ্যে সাইবার হামলা হলে, কোন একটা ইনসিডেন্ট ঘটলে কিভাবে আসলে প্রোটেক্ট করবেন, অ্যাকশন দিবেন, রেসপন্স করবেন, এটা ডকুমেন্টেশন আকারে থাকতে হবে। এবং কোন একটা ইনসিডেন্ট ঘটলে এই ডকুমেন্টেশন অনুযায়ী আপনাকে রেসপন্স করতে হবে। দেখেন, যারা আইটিতে কাজ করি বা মোটামুটি নলেজ আছে বা আইডিয়া আছে, তারা জানে আসলে সার্টিফিকেশনে আসলে কতটুকু ভ্যালু আছে আইটি সিস্টেমে। আমি যদি নেটওয়ার্কিং ক্ষেত্রে বলি সিসিএনএ, সিসিএনপি, আর অনেক কিছু আছে। সার্ভারের ক্ষেত্রে যদি বলি এমসিএসএ আছে, লিনাক্সের ক্ষেত্রে আরআইসিএসএ, আরআইসিই আছে। সেম ভাবে আপনার সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্মে কিন্তু আছে, কি আছে? সিইএ, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, ইনসিডেন্ট হ্যান্ডলার, ওএসসিপি, সিসা, সিসিএসপি, সিজম, সিএসএসপি, সিসো, সিপেন, অনেক কিছু আছে। এই যে দেখেন, এই ধরনের সার্টিফিকেশন গুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ বা মোটামুটি 2-1টা নিতে পারেন, তাহলে আপনার ভ্যালুটা বেড়ে যাবে। আপনি কাজও পারেন, সার্টিফিকেশনটা আছে। একটা জায়গায় আপনি অ্যাপ্লাই করলেন, তো 10 জন অ্যাপ্লাই করলো, 10 জনকে ডাকলো, তার মধ্যে আপনার সার্টিফিকেশনটা আছে, ভ্যালুটা কিন্তু আপনাকেই দেবে। এই জন্য আপনারা মিনিমাম 1-2টা সার্টিফিকেশন ট্রাই করবেন। তো আরেকটা যেটা হলো জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি। তো যেটুকু আমরা আসলে আইডিয়া পেলাম যে সব জায়গায় ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় কিন্তু আমাদের সিকিউরিটি, সাইবার সিকিউরিটি আসলে দরকার। তো তারপর কয়েকটা পয়েন্ট রেখে দিচ্ছে আমাদের। গভর্নমেন্ট, ডিফেন্সের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে, হেলথ কেয়ার, টেকনোলজি, সফটওয়্যার কোম্পানিতে, টেলিকমিউনিকেশন, রিটেইল অ্যান্ড ই কমার্স সাইটে কোম্পানিতে, এনার্জি, ইউটিলিটিস, কনসাল্টিং ফার্ম, এডুকেশন রিসার্চ ইনস্টিটিউশনস, ল ফার্মস, এনজিও, নিউজ মিডিয়া। আমরা অনেকে জানি যে আমাদের সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল, বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক হয়েছে মিডিয়ার। তাই জন্য মিডিয়াও সিকিউরিটি ইনশিওর করতে হবে। আর একটা মোস্ট অফ দা মানে জায়গা জব প্লেসমেন্টে, সেটা হলো ফ্রিল্যান্সিং। কারণ ফ্রিল্যান্সিং আপনার কোনো ইনকামের কোনো লিমিটেশন নাই, হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনার টাইম
দেওয়া অনুযায়ী আপনি হিউজ পরিমাণ আনলিমিটেড এখানে ইনকাম করতে হবে, যদি প্রপারলি আপনার স্কিল নিতে পারেন বা ধৈর্য থাকে, ঠিক আছে। এই জন্য ফ্রিল্যান্সিংটাও আপনি অনেক ধরনের কাজ আছে এখানে। তো যেটা হলো $5,000 পার মান্থলি আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। এটা আসলে আনলিমিটেড, যত ইনকাম করে নিতে পারেন, এর কোনো নাই, লিমিটেশন নাই। তো কিছু সাইবার সিকিউরিটি আসলে পজিশন অনুযায়ী স্যালারি, এটা আসলে ডলারে। তো আমি এটা পড়লাম না, তো দেখে নেন একটু। তো আপনি ফাইবারে ফ্রিল্যান্সিং করতে পারেন, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, তারপরে আপনার freelancer.com সাইট আছে, এখানে আপনি অ্যাকাউন্ট খুলে আসলে প্রচুর পরিমাণে আপনার এখানে সিকিউরিটি অনেক কাজ আছে, যেটা আমরা এই কোর্সে অনেক যেগুলো শিখাবো এইগুলো কাজ শেষ করে আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণ আসলে কাজ আছে এখানে। তো আপনার প্রপারলি আসলে যদি লাইনে এক্সপার্টিস হতে চান বা কাজ করতে চান, ফিউচার বিল্ড আপ করতে চান, তাহলে আপনারা ইনরোল হতে পারেন। তো আমাদের আজ যে কোর্সটা যে ডিজাইন করছি, আমাদের এসি কাউন্সিলের যে কোর্স, অফিসিয়াল কোর্স আউটলাইন। এসি কাউন্সিল হলো আসলে সিকিউরিটি একটা অর্গানাইজেশন, তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রোভাইড করে, ইনশিওর করে ইন্টারন্যাশনালি যেটা ভ্যালু আছে। তো এসি কাউন্সিলের কোর্স আউটলাইন যেটা আমরা এটা ফলো করব, যেখানে এথিক্যাল হ্যাকিং এর ইন্ট্রোডাকশন থাকবে, ফুটপ্রিন্টিং বা ইনফরমেশন গ্যাদারিং থাকবে, নেটওয়ার্ক স্ক্যানিং, এক্সপ্লয়টেশন, ভালনারেবিলিটি অ্যানালাইসিস, পেনিট্রেশন টেস্টিং, সিস্টেম হ্যাকিং, ম্যালওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডোজ অ্যাটাক, সোশ্যাল হাইজ্যাকিং, এসকিউএল ইনজেকশন, আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, হানিপটস, ক্রিপ্টোগ্রাফি, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন। আপনি সাইবার সিকিউরিটিতে আপনি যে কাজ করবেন, অডিট করলেন, বিএপিটি করলেন, যাই করেন না কেন, আপনার রিপোর্টিংটা খুব ইম্পর্টেন্ট। রিপোর্টিং যত প্রপারলি ভালো করতে পারবেন, আপনার কাজের ভ্যালু তত বেড়ে যাবে। বাট কাজ ভালো করলেন, রিপোর্টিংটা ভালো করলেন না, তাহলে কাজের ভ্যালু থাকবে না। কারণ আপনি ম্যানেজমেন্টকে বা আপনার বসকে বা আপনার ক্লায়েন্টকে কি দেবেন? রিপোর্টটা দিবেন, ডকুমেন্টটা দিবেন। আপনি কিন্তু কাজ কিন্তু তাকে দেখাবেন না, কাজ আপনি আপনার ডেস্কে বসে একা একা করবেন, বাট কাজ কেউ দেখবে না। কাজের পরে যে রিপোর্টিংটা, যেটা সব জায়গায় যাবে, ম্যানেজমেন্টের কাছে যাবে, বোর্ডের কাছে যাবে, সব জায়গায় যাবে। তো রিপোর্টিংটা খুবই ইম্পর্টেন্ট। এইটা রিপোর্টিং কিভাবে সুন্দর করা যায়, প্রজেক্টও থাকবে, আমাদের সাইবার সিকিউরিটি প্রজেক্ট থাকবে, আমাদের লাইভ সার্ভার হ্যাকিং দেখাবো, ওয়েব অ্যাপ্লিকেশন লাইভ হ্যাকিং দেখাবো, এগুলো আবার রিপোর্টিং দেখাবো, যাতে আপনার প্রপারলি কোথাও জয়েন কোর্সটা শেষ করে কোথাও জয়েন করে, ব্যাংকে হোক বা যে কোনো পজিশনে জয়েন করে ডে 1 থেকে যেন প্রপারলি কাজ করতে পারে। যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে আছি, প্রফেশনাল লাইফে আছি, আমি আপনাদেরকে সেই ধরনের সিকিউরিটি, সেই ধরনের কাজগুলো আসলে আপনাদেরকে শিখাবো, আমার নলেজটা শেয়ার করবো। আচ্ছা, আমি আপনাকে এরপরে মানে খালিল ভাই কিছু কথা বলবে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল সেশনে কিছু জিনিস দেখাবো। প্র্যাকটিক্যালটা দেখলে আরো আপনারা অনেকটা আইডিয়া হবে, কারণ এদিকে কিছু টুকটাক কাজ দেখাবো আর কি, যেটুকু আসলে টাইম যতটুকু থাকবে এর মধ্যে আসলে দেখাই দেবো। আচ্ছা খালিল ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমি সেট অফ করব। আসলে স্যার আজকে বেশ দ্রুত অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তো যারা একেবারে ফ্রেশার, তাদের হয়তো বা একটু অনেক ফাস্ট মনে হয়েছে, অথবা একটু ক্লামজি মনে হইতে পারে যে এত কিছু। তো আমাদের যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর উপরে। এই কোর্সে আমরা যে মডিউলটা শেষ করব, এটা হচ্ছে আপনার ইসি কাউন্সিল, যারা ভেন্ডর সার্টিফিকেট প্রোভাইড করে, তাদের যে দেওয়া মডিউল প্রেসক্রাইব, সেই মডিউলটা এখানে শেষ করা হবে। সাথে আরো কিছু এডিশনাল অ্যাডভান্স কিছু থাকবে। এতে করে আপনার যেটা হবে, আপনি জবের জন্য যেমন উপযুক্ত হবেন, একই সাথে ভেন্ডর সার্টিফিকেটের জন্য উপযুক্ত হবেন। পরবর্তীতে যদি আপনি ভেন্ডর সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন হয়, সেজন্য আপনি যে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। ওটার একটা ফিস আছে, তো সেই ফিসটা, ভেন্ডর সার্টিফিকেটের যে ফিস, সেই ফিসটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। তবে আমরা সাজেস্ট করবো যে আপনি আগে কোর্স শেষ করে নিজে কিছু মানে আর্ন করে, অথবা জবে জয়েন করে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আরো ম্যাচিউর হয়ে তারপরে ইনকামের টাকা দিয়ে আপনি ভেন্ডর সার্টিফিকেট নেন, এটা আরো বেশ ভালো। বা পরবর্তী স্ক্রিনটা দেখা যাচ্ছে না ফেরুল ভাই? আচ্ছা, আমরা শেয়ার করতেছি। এখন যেটা হচ্ছে, একসাথে আমরা সব ইনফরমেশন নেওয়া হয়েছে, তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যখন শিখবো, তখন জিনিসটা অনেক ইজি মনে হবে, ধারাবাহিক ভাবে যাবে। এখন এই কোর্সের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আমাদেরকে কিছু, আমাদের এই কোর্সের প্রাইসটা আরো বেশি ছিল। তো সামরিকভাবে দেশের অবস্থা এবং হচ্ছে যে বন্যার পরিস্থিতি, সবকিছু বিবেচনায় আমরা প্রাইসটা একটু কমায় নিয়ে আসা হয়েছে।
আর এছাড়া এই কোর্সের সাথে একটা বেটার জেনারেশন ফাউন্ডেশনের অ্যালাইনমেন্ট আছে, তারা আপনাদেরকে 2/3 পোর্শন স্পন্সর করতেছে। কোর্সের জেনারেল ফি ছিল 22,000 টাকা। এটা 4 মান্থস ডিউরেশনের কোর্স, টোটাল ইথিক্যাল হ্যাকিং কমপ্লিট। সেটা এখন এসে প্রাইস হচ্ছে আমাদের 9,000 টাকা। তো 9,000 টাকা এটা হচ্ছে আপনারা 3,000 টাকা ইনস্টলমেন্ট ফি, আবার ক্লাস যখন শুরু হবে ফার্স্ট উইকে আপনারা বাকি 3,000, তারপরে পরের মাসে আপনারা 3,000। এটা হচ্ছে আপনাদের ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আর যারা টোটাল কোর্সটা একবারে পে করবেন তাদের জন্য 8,000 টাকা বাই 8 আগস্ট। 8 আগস্টের মধ্যে যারা ফুল কোর্স ফি একসাথে পে করতে চান তারা 8,000 টাকা। আর এটার কোর্স বাকি যেগুলো ছিল আমরা এগুলা অফ করছি। তো আপনাদের টোটাল কোর্স ফিটা হচ্ছে 9,000 টাকা উইথ 3 ইনস্টলমেন্ট। 3,000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এবং রেস্ট 6,000 হচ্ছে দুইটা ইনস্টলমেন্টে। তো আপনারা যারা 9,000 টাকার প্রাইসটা পাইতে হলে আপনাদেরকে কিন্তু 8 আগস্টের মধ্যে 3,000 টাকা এনশিওর করতে হবে, মানে পোস্ট রেজিস্ট্রেশন ফিটা করতে হবে। কোর্সটা শুরু হবে 21শে সেপ্টেম্বর ইনশাআল্লাহ। তো আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশ, মার্চেন্ট, নগদ, রকেট বা অন্যান্য ব্যাংক পেমেন্ট সিস্টেম আছে। আমরা আপনাদেরকে এখানে ইনবক্সে একটা চ্যাট বক্সে একটা লিংক পাঠানো হয়েছে, এই লিংকটা ফর্ম ফিল আপ করবেন, করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। তো কোর্স শেষে আমাদের কিছু আপনাদের জন্য করণীয় আছে, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ অনবোর্ড করার জন্য ফ্রিল্যান্সিং প্রোফাইল ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং প্রোফাইল দিয়ে কিভাবে বিডিং করতে হয়, আমাদের ফ্রিল্যান্সিং মাস্টার ফ্রিল্যান্সার আছে যারা টপ রেটেড প্লাস, ঠিক আছে, যারা $2,00,000 $1,00,000 এরকম ইনকাম করছেন। তো তাদের গাইডেন্সে আপনারা আস্তে আস্তে গ্রো করতে পারবেন, টিমে কাজ করতে পারবার সুযোগ হবে। তো আস্তে আস্তে করে যখন গ্রো করবেন তো আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে টিমে জয়েন করানোর জন্য প্রস্তুত করাবো। মানে একটা আফটার কোর্স আপনাদেরকে ফ্রিল্যান্সিং মোটিভেশন দেওয়া এবং ফ্রিল্যান্সিং এর জন্য রেডি করা আমাদের একটা অ্যাম্বিশন মূলত। তো সেই অ্যাম্বিশনের জায়গায় আপনারা দেশে ধারাবাহিকভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা গাইডলাইন দিয়ে আগে নিয়ে যাবো। আপনারা যদি ফোকাস থাকেন তাহলে আপনারা এখানে সাইবার সিকিউরিটি ট্রেনিং এবং হচ্ছে সাথে ফ্রিল্যান্সিং অপরচুনিটি, এটা এছাড়াও যেটা বললাম যে আপনারা বিভিন্ন জায়গায় আমরা আপনাদের সিভি ফরওয়ার্ডিং থেকে শুরু করে এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু থাকছেই। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল। তো যারা আগ্রহী বা একটু ডিলেমার মধ্যে আছেন যে ক্যারিয়ারের কোন দিকে যাবেন না যাবেন, যারা অলরেডি আইটিতে আছেন তারা হয়তো সবকিছুই বুঝতে পারছেন আমরা কি দিচ্ছি আর কি পাচ্ছেন। তো সবকিছু থিওরিটিক্যাল হবে, যেহেতু লাইভ এবং হচ্ছে যে আপনাদের কোম্পানি সব ক্লাসে লাইভ ক্লাস হবে। এবং আরেকটা বিষয় হলো স্যার যেহেতু রিয়েল ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, সো আপনাদেরকে একেবারে রিয়েল লাইফ এবং রিয়েল ডেটা দিয়ে আপনাদেরকে অ্যাটাক গুলা দেখানো থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সব ক্লাস গুলা নেওয়া হবে, থিওরি তেমন নাই। তো যার কারণে হচ্ছে যে আপনাদের জন্য এটা মানে ল্যান্ড অফ অপরচুনিটি যদি আপনারা সাইবার সিকিউরিটিতে ঢুকতে চান। আর বাকি যেটুকু আমরা কোশ্চেন আনসার সেশন আপনাদের কোশ্চেন নিয়ে আমরা ওটার আনসার করার চেষ্টা করব। তো যারা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন যারা আগ্রহী আছেন, এবং ইমিডিয়েটলি আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতেন। আর ফর্ম ফিল আপ যারা করতেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করব, আপনারা একটু সিনসিয়ারলি ফর্মটা ফিল আপ করেন এবং আমরা 2 মিনিট সময় দিই সবাই যাতে একটু ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করতে পারে। ফর্মটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই চ্যাট বক্সে যারা আপনারা এই চ্যাট বক্সটাকে দেখতে পাচ্ছেন, আমি আবারও দিচ্ছি, দেখেন এটা আপনি একটু চ্যাটে ক্লিক করেন, আপনার চ্যাটে ক্লিক করেন তাহলে ওখান থেকে দেখতে পারবেন। কোনটা? আপনার মিটের চ্যাটে ক্লিক করেন, আপনি মিটে যান। না, মিটের চ্যাটেই দেওয়া আছে। না, আপনি দেখাই দেন, আপনি মিটে অনেকে হয়তো কনফিউশনে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি মিটে যান আপনার ওই ব্রাউজারে মিটে যান যে হ্যাঁ, দেখা যায় কিনা দেখেন। হ্যাঁ, পেয়েছি আপনি দুইবার পাঠিয়েছেন, পেয়েছি। হ্যাঁ, তারপরে যদি কারো সমস্যা হয় আপনারা বলতে পারেন, আমরা
যে ডিরেক্ট চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আমাদের নক দেন যে নাম্বারগুলোতে। লিঙ্কটা পাচ্ছি না, আরেকবার দেন। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে, জি পাচ্ছি। ওপেন হয় না হলে আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি কি আমাদের গ্রুপে আছেন? আমি গ্রুপেও জি দিই, গ্রুপে আছে। হ্যাঁ গ্রুপেও ফর্মটা দিলাম, সুবিধা হবে। কোর্সের নেম কি হবে? ECH? জি, সাইবার সিকিউরিটি লিখে দেন তাহলে হবে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং, ECH দিলেই হচ্ছে, তাই না? হ্যাঁ। সার্টিফাইড ইথিক্যাল। গুগল ফর্মটা ওপেন থাকবে কতদিন? গুগল ফর্মটা ওপেন থাকবে, পরে করতে চাইলেও পারবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি। ওকে, ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় অনেক সময়, 24 ঘন্টা মনে হয় থাকে ওটা। রবিবারের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন, ফুল পেমেন্ট 8000 আর 3000 দিয়ে কনফার্ম করলে আপনাদের প্রাইস হবে, টোটাল প্রাইস 9000, 3000 পেইড হলে রিমেইন থাকবে 6000, যেটা দুইটা ইনস্টলমেন্ট, একটা হচ্ছে ক্লাস শুরু 1 উইকে আর একটা হচ্ছে মান্থ এন্ডে 1 মাস পর। তো এটা ফার্স্ট টাইম কমানো হয়েছে। আমাদের যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আইটিসি সেক্টরে না, তারা কি পারবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার হচ্ছে 0 থেকে স্টার্ট, এবং ম্যাক্সিমাম সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেই বেশিরভাগ আসে। এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই, যতটুকু এখানে আপনাকে লার্ন করে নেওয়া হবে, তারপরে ফার্দার ক্যারিয়ার যখন আপনি এটা দিকে যাবেন, দেন হচ্ছে আপনি আস্তে আস্তে নিজেকে আরো ডেভেলপ করতে থাকবেন। ওটার জন্য আমাদের আরো এরপরে আরো অ্যাডভান্স লেভেল কোর্স আছে, ডিপ্লোমা আছে, যদি প্রয়োজন হয় আপনি যদি আরো ইয়া করতে চান। তবে এটা একটা পোর্শন নিয়ে এক্সপার্ট হয়ে যথেষ্ট। ফিজিক্যাল হ্যাকিং এর পার্টটা নিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি আলাদা আছে, আপনার ইনফরমেশন সিকিউরিটি আলাদা আছে। তো এগুলো হচ্ছে যে একটার পর একটা অনেকে মানে এরিয়া বাড়ায়। তো আপনি যদি একটাতে বেশ দক্ষ হন, মানে স্পেশালাইজড হয়ে যান, ওটাই যথেষ্ট।
এর জন্য। তারপরে সবাই ভালো লাগা থেকে শুরু করে আস্তে আস্তে আরো আগায়, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমি হচ্ছে মাত্র লগ ইন করলাম, আসলে আমি এর আগে কিছুই দেখি নাই। আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের কোর্স মডিউলটাতে কি কি থাকতেছে। এক, সেকেন্ড থিং হচ্ছে এই যে আপনাদের পেমেন্টটা যেটা 8,000 যেটা বললেন, এইটা হচ্ছে আপনার একসাথে পেমেন্ট করতে হবে নাকি এটা ইনস্টলমেন্টেও করা যাবে? 8,000টা হচ্ছে একসাথে 8 অগস্ট, আর ইনস্টলমেন্টে হচ্ছে 9,000। আমাদের আগে আরো প্রাইসটা বেশি ছিল, এটা রিডিউস হয়ে 9,000 ফ্ল্যাট, যেটা হচ্ছে 3টে ইনস্টলমেন্ট। তবে 3,000 টাকা রেজিস্ট্রেশন ফি ইনিশিয়াল, আর আফটার 1 উইক হচ্ছে মানে ক্লাস শুরুর আফটার 1 উইক 3,000 রেস্ট, আর বাকি হচ্ছে মান্থ এন্ড মানে 1 মাস পর 3,000। এই পেমেন্ট শিডিউলে যাবে, মানে টোটাল 9,000। আর 8 আগস্টের মধ্যে ফুল পেইড হলে 8,000। এটা হচ্ছে পেমেন্ট। আর মডিউলের কথা যদি বলি, মডিউলটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে মডিউল, যেটা ভেন্ডর সার্টিফিকেশনের জন্য। একটু যদি কাইন্ডলি যদি আপনার মডিউলটা যদি শেয়ার করা যেত তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, আমরা একটু ফর্মটা ফিল আপ করতে স্যার একটা পর্যায়ে গিয়ে শেয়ার করবে। আমি জাস্ট আপনাদের বলে রাখি, আর একটা মডেলটা ওয়েবসাইট থেকে দেখাই দিবে। মানে হচ্ছে আপনার যে মডিউলটা বা যে গাইডলাইনটা আপনারা ফলো করতেছেন, এটা বেসড অন আপনার কোন ইনস্টিটিউশনের? ইসি কাউন্সিলের। জি জি, ইসি কাউন্সিলের প্রেসক্রাইবড, মানে যেটা আপনার ইন্টারন্যাশনাল প্রেসক্রাইবড ফর ভেন্ডর সার্টিফিকেশন। মানে ভেন্ডর সার্টিফিকেশন কোনটা? সিইএইচ, সিপ্যান অর সিএনপি? হ্যাঁ, আমি সিএইচ টা এথিক্যাল হ্যাকিংটাই বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কোর্সের উপরেই শুধু। আর আরেকটা জিনিস হচ্ছে যার প্রায়র নলেজ আছে, হ্যাঁ, অলরেডি সিকিউরিটিতে, মানে এদের জন্য কি আপনাদের কোনো এক্সট্রা গাইডলাইন অর মানে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য আপনার কি এক্সট্রা কোনো গাইডলাইন থাকবে কিনা, বা এক্সট্রা ভাবে কোনো হেল্প থাকবে কিনা? লাইক সাপোজ যে আমি সিকিউরিটি ইয়া থেকে বিলং করি, ঠিক আছে, তো আমার জন্য যদি আমি বলি যে কোনো আপনার এক্সট্রা কোনো ধরনের হেল্প থাকবে কিনা? এই মুহূর্তে মানে মানে কোন পর্যায়ে আছেন, মানে আপনার মানে কি সার্টিফিকেশন নিয়ে আছেন, মানে এমনি কোনো সার্টিফিকেশন নিয়ে আছে নাকি? না 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 না, আমি জাস্ট জানতে যাচ্ছি আর কি কোনো সার্টিফিকেশন। আমি হচ্ছে সিএইচ আমার হ্যাঁ করা হয়েছে, ঠিক আছে। এক্সামটাও দেওয়া হয়েছে, ভেন্ডর এক্সামটাও দেওয়া হয়েছে? হ্যাঁ, আমার ভেন্ডর এক্সাম দেওয়া হয়েছে। তো আমি আসলে মেইনলি আপনাদের এদিকে আসার যে রিজনটা সেটা হচ্ছে যে বিসাইড জব আমি অন্য কোনো একটা সেক্টরের সাথে যাতে কাজ করতে পারি, লাইক ইন্ডিপেন্ডেন্টলি আমি যদি ফ্রিল্যান্সিং এর কথা বলি। আচ্ছা মীর ভাই, আপনার কথা বুঝতে পারছি। আপনি যে কষ্ট করে ফর্মটা ফিল আপ করে রাখেন, যেহেতু আপনার এক্সপার্টিস আছে, আমাদের আপওয়ার্কে ওটা থাকে, আমরা ওটা নিয়ে আপনার সাথে হয়তো ডিসকাস করবো। আপনি একটু ফর্মটা ফিল আপ করতে, ওটা 1-to-1 ডিসকাশন করতে হবে। ওকে, শিওর। আপনি কি আমাকে কল করবেন অর আমি কল করব? কল করব, সমস্যা। আপনাদের ওই যে মেসেজে যে ফর্মের লিংকটা শেয়ার করা, রাইট? জি জি। ওকে, ঠিক আছে, আমি ফিল আপ করতেছি। ওকে। আচ্ছা, আমাদের অনেক টাইম হচ্ছে, তাহলে আমরা যারা একটু কষ্ট করে ফর্ম ফিল আপ করছেন বা করতে থাকেন, ইন দ্য মিন টাইমে আমরা হচ্ছে ডেমো দেখানো হবে। ডেমোটা আমরা লিস্ট অফ শেয়ারিং করতেছি। ছোট্ট একটা জিনিস জিজ্ঞাসা করি। জি জি, প্লিজ। আমাদের বাংলাদেশে অনেকে তো ইথিক্যাল হ্যাকিং এর উপর কোর্স করায়। জি। যেমন আছে বাংলাদেশের একটা বিখ্যাত সাইট যে সাইবার 71, ওরাও করায়। তো ওদের মডিউলের সাথে আপনাদের মডিউলের ডিসটেন্স বা একই নাকি সিলেবাস, এটা জানতে চাই। মডিউল ওদেরটাও না আমাদেরটাও না, মডিউল হচ্ছে ইন্টারন্যাশনাল ইসি কাউন্সিল। যে ভাই যেটা বললো, ভাইয়া নিজে করছে তো, ওই জন্য ভাইয়া বুঝতে পারছে কথা। ইসি কাউন্সিল হচ্ছে আপনার ভেন্ডর, যেটা আপনার ইন্টারন্যাশনালি সার্টিফাই করে হ্যাকারদের এক্সামের পরে। তো তারা একটা এটা কি ইন্টারন্যাশনালি সার্টিফাইড করে? জি জি, ওইটাই হলো ইন্টারন্যাশনাল কারিকুলাম, যেটা আপনার ইসি কাউন্সিল প্রেসক্রাইব করে যে তোমরা এই প্রিপারেশন নিলে তুমি এই ভেন্ডর সার্টিফিকেটের জন্য উপযুক্ত হবা বা এই পরীক্ষা দিলে পাস করতে পারবা। তো তাদের একটা প্রেসক্রাইব করে, ওইটাকে আমরা ডিটেইলিং এ আপনাদেরকে মানে শেখানো হবে, যাতে করে আপনারা পরীক্ষায় পাস করেন, পাশাপাশি হচ্ছে যে আপনারা কর্পোরেটের জন্য উপযুক্ত হন।
এবং ফ্রিল্যান্সিং এর কিছু পোর্শন এটার সাথে আমরা অ্যাড করে দিব, প্লাস থাকবে এটার সাথে আর কিছু প্লাস থাকবে। তো অবভিয়াসলি ওইটা থেকে এটা মডিউলটা হবে একটু রিচ। এখন ওনারা এটা হচ্ছে যে সাইবার ওনারা কি আপনাকে দিবে ম্যাটেরিয়াল বা কিভাবে কি করাবে সেটা এটা এক্স্যাক্টলি এভাবে বলা যায় না, তবে আমাদের এটা আমরা বেস্ট ট্রাই করব। আর বিভিন্ন ধরনের যে টুলস গুলা ব্যবহার হবে ওগুলা থেকে লাইফ টাইম টুলস গুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে। টুলস গুলো তো অনেক দামি দামি টুলস আছে, প্রায় লাখ টাকা, তো এগুলো সবই ফ্রি কমপ্লিমেন্টারি। আর আমার নিজের যে কম্পিউটারে আমি শিখবো ওই ডেস্কটপের কনফিগারেশন কতটুকু হলে চলবে? আপনার 8 জিবি সাপোর্টেড পিসি মিনিমাম হইলে ভালো, আর মোর দেন এটা আপনি যত ভালো পারেন। আচ্ছা খায়রুল ভাই, কোশ্চেনটা আমরা একটু করে নিচ্ছি, একবারে নিব আর কি। আমি আচ্ছা আমরা ডেমোটা দেখাই, ডেমোটার কোশ্চেনটা সবাই করতে পারবেন। আমরা ডেমোটা দেখানোর পরে কোশ্চেনটা নিব, যার যে কোশ্চেন থাকবে আমরা অ্যানসার দিব ইনশাআল্লাহ। ওকে, আমি একটু শেয়ার দিচ্ছি। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যালো খায়রুল ভাই, কি দেখতে পাচ্ছি? স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। তো আমরা যেটা আসলে এই টুলস যেটা সলিউশন যেটা নেসাস যেটা এটা আসলে মোস্ট অফ দা প্রতিষ্ঠান ব্যাংক এটা ইউজ করে। আমি যে ব্যাংকে আছি সেই ব্যাংকেও আসলে নেসাস টেস্ট করা হয়। এটা খুব পপুলার এবং রেপুটেড একটা সলিউশন বা টুলস যেটাই বলি। তো এটা হলো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য আসলে এই টুলস টেস্ট করা হয়। এটা দিয়ে আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে একটা সার্ভারকে বা নেটওয়ার্কিং ডিভাইসকে আমরা ভালনারেবিলিটি অ্যানালাইজ করতে পারি বা ভালনারেবিলিটি গুলো ফাইন্ড আউট করতে পারি। এখানে আপনাদের অনেকগুলো এগুলো প্লাগইনস এর উপরে কাজ করে এটা। তো এখানে আপনাকে কয়েক ধরনের স্ক্যানিং সিস্টেম আছে যেগুলো আপনি কনফিগার করে একটা সার্ভারকে যখন স্ক্যান করবেন সুন্দর করে কনফিগার করে স্টেপ বাই স্টেপ ফাংশন গুলো সেট করে তারপর আপনাকে স্ক্যান করতে হয়। স্ক্যান করার পরে এই নেসাস থেকে আপনাকে একটা অটোমেটেড একটা রিপোর্ট দিবে, যে রিপোর্টে আপনার পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। ওই রিপোর্টটা আমি দেখাবো। এরপরে ওই রিপোর্ট থেকে আপনাকে আবার কাস্টমাইজ একটা রিপোর্ট করতে হবে, কারণ কাস্টমারকে তো অটোমেটেড একটা রিপোর্ট দিতে পারবেন না। কাস্টমারকে আপনার দিতে হবে অটোমেটেড রিপোর্ট থেকে সুন্দর একটা কাস্টমাইজ রিপোর্ট করে তার দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম, ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম, আপনার প্রজেক্ট ডিউরেশন থেকে শুরু করে অ্যাসেট লিস্ট থেকে শুরু করে সবকিছু ওখানে থাকবে। তো এখানে যাতে অ্যাডভান্স স্ক্যান যদি আপনি করতে চান, এখানে অ্যাডভান্স স্ক্যানের অনেকগুলো ফাংশন আপনাকে এটা কনফিগার করতে হয়, সেট করতে হয়, যেগুলো সেট করে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজগুলো করবো ক্লাস টাইমে এই সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস কি মাথায় রাখবেন যে আমাদের ল্যাব সেট আপ করতে হবে। প্রত্যেক যারা যারা এনরোল হবেন প্রত্যেকের ডিভাইসে ল্যাব সেট আপটা কমপ্লিট করে দিব। যে সার্ভার অ্যাপ্লিকেশন থাকবে, কালি থাকবে, কালিনেক্স থাকবে, আদার যেগুলো থাকবে সব আমরা ল্যাবে সেট আপ করে দেবো এবং ল্যাবে আমরা অ্যাটাক করে দেখবো, লাইভ অ্যাটাক করে দেখবো। তো এগুলো আমি আর এখানে কনফিগার করলাম না, টাইম লাগবে। তো এখানে কমপ্লিট হওয়ার পরে স্ক্যানটা আপনাকে একটা রিপোর্ট দিবে, যে রিপোর্টটা এরকম একটা রিপোর্ট পাবেন আপনি। এই রিপোর্টে আপনি ডিটেইলস সবকিছু পাবেন। আপনি দেখেন আমি যদি ইংলিশে বলতে আপনার কোন আইপি কে আপনি বা সার্ভারকে আপনি স্ক্যান করছেন তার আইপিটা দেওয়া যাচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে স্ক্যানিংটা করাবেন, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করবেন, এটার আসলে যেটা ভালনারেবিলিটি গুলো পাওয়া যাবে ক্যাটাগরি আসলে 5টা ক্যাটাগরি আছে। সেটা হলো ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো ইনফরমেশন। ক্রিটিক্যাল এবং হাই এই দুইটা আসলে খুবই মারাত্মক, এটা ইমিডিয়েটলি যত অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে মিটিগেট করা উচিত বা করতে হবে। আর মিডিয়ামটা আপনি একটু টাইম নিতে পারেন বাট বেশি টাইম নেওয়া যাবে না। বাট ক্রিটিক্যাল হাইয়ের পরে আপনি মিডিয়ামটা ধরবেন। লো বা ইনফরমেশনে যদি কোনো ইনফরমেশন ডিসক্লোজ হয় সেনসিটিভ, তখন ওটা নিয়ে আপনি স্টেপ দিতে পারবেন, মিটিগেট করতে পারবেন। তো আপনি দেখেন কখন স্টার্ট করা হয়েছিল, ইন টাইম কখন হয়েছিল, সার্ভার নেমটা কি, ব্রেক করি। এই যে হাই ক্রিটিক্যাল যেটা বললেন এটা কোন কিসের উপর ডিপেন্ড করে এটা করা হয়? মানে এটা হাই আসছে না এটা ক্রিটিক্যাল আসছে, মিডিয়াম আসতেছে, এটা কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে নাকি কিসের উপর ডিপেন্ড করে? মনে করেন সাপোজ আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, সফটওয়্যারে এখন ভার্সন চলতেছে 10, আপনার সার্ভারে আছে 5, তাহলে ডিসটেন্সটা অনেক তো এটা তো আসলে ক্রিটিক্যাল হবে, কারণ এটার ভার্সনের জন্য ডিপেন্ড করে ক্রিটিক্যাল, মিডিয়াম এটা আসছে। ভার্সন আছে, তারপর অনেক ধরনের কনফিগারেশন লেভেলের ব্যাপার থাকে। এখানে আপনার যে সার্ভারটা বা সার্ভিসটা আপনারা কনফিগার করতেছেন ওখানে আপনার অনেক ইস্যু থাকে, ওটার কারণে আপনাকে হাই ধরতে পারে বা ক্রিটিক্যাল ধরতে পারে।
বুঝতে না আমি পারছেন? এটা দেখেছি আবার কিছু জায়গায় মনে করেন যেটা হাই দেখাচ্ছে অন্য আরেকটা সফটওয়্যারে আপনার দেখাচ্ছে ওটা হচ্ছে মিডিয়াম। এটা ভ্যালু করে, এটা ডাজন্ট ম্যাটার, বাট মিডিয়াম দেখালেও ওটা তো আপনাকে মিটিগেট করতে পারবে, তাই না? না মিটিগেট এটা করতে যে হবে, কিন্তু এটা কিসের উপর ডিপেন্ড করে আসলে আসছে এটা জানার যেটা তো জন্য। বললাম, যার ভার্সনের উপর ডিপেন্ড করতে পারে। আপনার কোনো কনফিগারেশন করতে কনফিগারেশন করছেন, সেখানে কিন্তু আপনার প্রপারলি কনফিগার করলেন না, বা সিকিউরিটি পলিসি অনুযায়ী করলেন না, ওটাও কিন্তু আপনার ক্রিটিক্যাল ধরতে পারে। এখন দেখেন আপনি বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারেন, যে যেভাবে আসলে ওটাকে ই করছে আর কি, কি বলে ওটাকে মানে সিলেক্ট করে বা ডেভেলপ করছে, ওইভাবে আপনাকে একটা রিপোর্ট দিতে পারে। বাট সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয় নিসাসটা, কারণ আমার ব্যাংকে বা আমার যে জায়গায় আমি দেখছি নিসাসটা ইউজ করা হয়, এটা খুব সুন্দর একটা সলিউশন, যেখান থেকে আপনি ভালনারিটি গুলো খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন, এবং এটাকে মিটিগেট কিভাবে করতে পারবেন সেই স্টেপ গুলো আপনাকে এখানে বলে দিচ্ছে। তো এখানে দেখেন অনেক ভালনারিটি বা ক্রিটিক্যাল হাই পাওয়া গেছে। আপনি একটা জিনিসের এখানে আপনি সাপোজ এই ভালনারিটির একটা জিনিস আপনি দেখবেন, আসলে এটার ইফেক্ট কি হতে পারে, সলিউশন কি হতে পারে, রিস্পেক্টর কি হতে পারে, এবং কি ধরনের এভিডেন্সটা কি, এখানে কি পাওয়া গেছে আউটপুটে, কি কি পোর্ট ওপেন আছে, সব কিছু আপনি এখানে পাবেন প্রত্যেকটা জায়গায়। এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, এগুলো দিয়ে কিভাবে কাস্টমাইজ রিপোর্ট তৈরি করতে হয়, যেটা আমরা ক্লায়েন্টকে দিতে হয়, সেই ধরনের রিপোর্ট আমরা সুন্দর একটা রিপোর্ট তৈরি করবো। ওকে, তো যেটা হলো এটা গেল। আরেকটা যেটা হলো আমাদের ওয়ার্কসুইট নামে একটা টুলস আছে, যেটা দিয়ে আমরা আসলে ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড যেটা করি, এটা ওয়ার্কসুইটে করা হয়। এবং অ্যাকোনেটিক্স যেটা আছে, অ্যাকোনেটিক্স, ওয়ার্কসুইট, এগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য প্রপার সলিউশন বা টুলস, যেটা দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের যে ভালনারিটি গুলো আছে, যে পেন টেস্টিং ব্যাপারটা আছে, তো ওই জিনিসগুলো আমরা এই ধরনের টুলস দিয়ে দেখবো। তো আমি একটু ছোট একটা অ্যাটাক দেখাবো, ছোট একটা। তো এই মেটাস্প্লয়েট সার্ভার যেটা আছে, এটাকে একটু অ্যাটাক করব। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোথাও অ্যাটাক প্রথম প্রাথমিক লেভেলে, ফার্স্ট লেভেলে আপনাকে যেটা করতে হয়, যদি কোনো সার্ভারকে আপনি অ্যাটাক করতে চান, তখন সার্ভারের আইপিটা বা ফাইন্ড আউট করতে হবে। আইপিটা ফাইন্ড আউট করার পরে ওই সার্ভারের কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো কি কি, নরমালি এগুলো আপনাকে একটু ফাইন্ড আউট করতে হয় প্রাথমিক পর্যায়ে। তো এগুলো তো আসলে অনেক ডিপলি ব্যাপার, তো তো অত ডিসকাস আসলে টাইমে তো করতে পারতেছি না। তো আমি জাস্ট ছোট একটা অ্যাটাক দেখাচ্ছি আপনাকে। তো মেটাস্প্লয়েট আইপিটা আমরা জানি আগে থেকেই। তো আমি ইনম্যাপ করে একটু দেখাচ্ছি এখানে কি কি পোর্ট ওপেন আছে, কি কি সার্ভিস ওপেন আছে, এটা একটু দেখবো। দেখেন আমাদের এই ল্যাবে কিন্তু অনেক ধরনের সার্ভার অ্যাপ্লিকেশন, কালি, উইন্ডোজ, অনেক কিছু ল্যাবে আছে। এছাড়াও আরো অনেক ধরনের জিনিস আমরা এখানে অ্যাড করবো ল্যাবে। ওকে, দেখেন এই পোর্ট গুলো আপনার ওপেন আছে, এবং এই সার্ভিস গুলো চলতেছে, সার্ভিসের ভার্সন গুলো এখানে। তো নর্মাল একটা যদি আমি অ্যাটাক দেখাই, যে এটা আসলে অলরেডি আমি চেক করা আছে, এগুলো চেক করলাম না, যে অনলাইনে আমি চেক করে দেখতে পারেন যেটা লেটেস্ট ভার্সন কত আছে। তো এটা আসলে লেটেস্ট ভার্সন আমি চেক করছি, এটা থেকে আসলে অনেক আগের একটা ভার্সন, এটা আউটডেটেড ভার্সন, এটা একটা ভালনারিটি এবং এটা এক্সপ্লয়েটে পাওয়া যায়। তো এইটা দিয়ে আসলে আমি একটু অ্যাটাক চালাবো। তো এটার জন্য, অ্যাটাক চালানোর জন্য আমাদের মেটাস্প্লয়েট ফার্মার কাছে একটা, যেটা দিয়ে আমরা কোনো ভালনারিটি পাইলে এবং সেই ভালনারিটি এগেইনস্টে কোনো এক্সপ্লয়েট থাকলে সেটা দিয়ে আমরা অ্যাটাক চালাতে পারবো। ওই স্টেপে যেতে গেলে আমাকে এমএসএফ কনসোল নামে একটা কমান্ড আছে, এটা আপনাকে দিতে হবে, দিলে ওই ফাংশন আপনি দিতে পারবেন ফার্মার। আমরা এই সার্ভারটার উপর একটা অ্যাটাক চালাবো। এটা তো আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য এটা ভালো একটা সার্ভার, যেটা আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমাদের ল্যাবে সেট আপ করে নিব। এটা ছাড়াও আমরা আরো দুই একটা অ্যাপ্লিকেশন থাকবে, যেগুলো অ্যাপ্লিকেশন লেভেলের কাজগুলো আমরা ওখানে দেখবো। আবার এই মেটাস্প্লয়েটের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা নিয়েও আমরা কাজ করব। যদি আমি ওটা দেখে আপনাদেরকে, এই যে এখানে দেখেন ব্রুট ফোর্স অ্যাটাক, কমান্ড এক্সিকিউশন, ফাইল ইনস্টলেশন, এক্সপ্লেনেশন, তারপর ফাইল আপলোড, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এছাড়া আরো দুই একটা আমরা জুস শপ আছে, আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেগুলো আমরা আমাদের ল্যাবে সেট আপ করে আমরা ওগুলোর উপরে ভালোভাবে অ্যাসেসমেন্ট চালাবো, পেন টেস্টিং করবো, করে আমরা দেখবো আসলে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে হ্যাক করতে হয়।
এটা তো মানে অনেক সময় নেবে। না এখনই চলে আসবে, চলে আসার কথা ইমিডিয়েটলি, হয়তো 30 সেকেন্ডে 1 মিনিটের মধ্যে চলে আসার কথা। না আসলে আপনার সেমিনারে আসলে এই জন্য টাইমের কারণে আসলে অনেক কিছু দেখানো চাইলেও দেখানো যায় না। ওকে, জি তো সিম্পল একটা অ্যাটাক দেখাচ্ছি আমি। তো এখানে 21 পোর্টে কি সার্ভিস চলতেছে এফটিপি, এটা ভার্সন চলতেছে এটা। তো আমি আগে চেক করা আছে যে এটা আউটডেটেড ভার্সন, তো এটা নিয়ে আমি সার্চ দিব। এটা আমি একটু কপি করলাম, এটা কোনো এক্সপ্লোর আছে কিনা। এটার জন্য এসে সার্চ দিতে হবে, সার্চ দিয়ে ভার্সনটা আপনাকে দিয়ে ইন্টার দিতে হবে আর কি। সরি, আবার ওকে, দেখেন এক্সপ্লোর পাওয়া গেছে এবং এই এক্সপ্লোরটা দিয়ে আমরা অ্যাটাকটা চালাবো। এটাকে অ্যাটাক চালানোর জন্য ইউজ করতে হবে, ইউজ আমি এখানে কপি পেস্ট করতে পারেন, শিফট ইনসার্ট দিতে পারেন, মার্ক চলে আসবে, ইন্টার দিলেন। এখানে শো অপশন দিতে পারেন, তাহলে এখানে কিছু কনফিগার করতে হবে আমাকে। দেখেন আরএফ দিতে হবে, আরএফ মানে আপনি যে সার্ভারটাকে হ্যাক করবে সেই সার্ভারের আইপিটা দিতে হবে। তার মানে আপনি মেটাস্প্লয়েটের সার্ভারটাকে আমি হ্যাক করব, এটা আইপিটা দিব। তো এটা সেট করার জন্য সেট আর হোস্ট দিতে হবে, তারপরে মেটাস্প্লয়েটের আইপিটা দিতে হবে যে সার্ভারটাকে আমি হ্যাক করতে চাই। 23 ওটা আইপিটা হলো 23 130। ওকে, আর পোর্টটা তো অলরেডি 21 এফটিপি এটা ঠিক কোন আছে, পোর্ট চলে 21 অলরেডি কিন্তু আমরা পেয়ে 21 গেছি, চলে। জি বাই ডিফল্ট আছে এটা। এই জন্য এটা আমার ফিক্স করা দরকার নেই, সেট করা দরকার নেই। যদি না শো দিয়ে থাকে জাস্ট আমরা দেখতে পারলে হলো, জি শো দিয়ে জাস্ট দেখলেই হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমরা পেয়ে আমরা যাচ্ছে। শো দিয়ে দেখি যে আমরা আমাদের সব হ্যাঁ সেট হ্যাঁ আছে কিনা। হ্যাঁ exactly। জি জি সঠিক। দেখেন আমি যেটা আরফটা সেট করছি চলে আসছে, জি আগের বার কিন্তু ছিল না। আর পোর্টটা যদি আমরা সেট করা না থাকতো আমরা সেট করে 21 দিতে সেট হবে। করতাম, যেমন সেট আর পোর্ট 21। ওকে, যেহেতু 21 চলে এই জন্য বাই ডিফল্ট ওনারা দিয়ে দিয়েছে, বিল্ডিং করার সময় দিয়ে দিয়েছে যখন অটোমেটিক চলে আসে। তো সব চলে আসছে। এখন ফাইনাল অ্যাটাক চালানোর জন্য আপনাকে এক্সপ্লয়েট কমান্ড দেওয়া দিতে পারে অথবা রান যে কোনো একটা কমান্ড দিতে পারে, ইন্টার দিতে পারে। দেখেন অলরেডি কিন্তু আপনার চলে আসছে। তারপর একটু ওয়েট করি, দেখেন শেল পাওয়া গেছে। কার শেল পাওয়া গেছে? এই যে মেটাস্প্লয়েট সার্ভারের মধ্যে একটা শেল আমি পেয়ে গেছি, আর সেশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন দেখি, আমি হোস্ট নেম দিয়ে দেখি কোথায় আছি, মেটাস্প্লয়েট দেখছেন, তার মানে কি আমি কম্প্রোমাইজ করে ফেলছি। তো একটা সার্ভারে একটা ক্রিটিক্যাল বা মানে হাই ভালনারেবিলিটি থাকলে এটা খুবই মানে একটা মানে সিরিয়াস একটা অবস্থা হয়ে যাবে, সিকিউরিটি রিস্ক হয়ে যাবে মারাত্মকভাবে। কারণ যে এই ওয়ার্কফ্লো মানে সিকিউরিটি মানে হাই এবং ক্রিটিক্যাল এই দুইটা ভালনারেবিলিটি থাকলে একজন হ্যাকার সামান্য পরিমাণ অ্যাটাক করে ট্রাই করলেই কিন্তু কম্প্রোমাইজ করে ফেলতে পারে, যেটা আমি করে ফেলছি একদম সামান্য ট্রাই করে। তো আমি যদি এটাই করি, হু এম আই, কোন ইউজারে লগ ইন করছি দেখি, আমি রুটে কিন্তু অ্যাক্সেস করে ফেলছি। রুট মানে কি? সুপার ইউজার। উইন্ডোজে যেরকম অ্যাডমিনিস্ট্রেটর সুপার ইউজার, লিনাক্সে রুটে যখন যখন আপনি অ্যাক্সেস করে ফেলছেন তার মানে কি এই পুরো সার্ভারের কন্ট্রোল আপনার, সবকিছু করতে পারবে। বুঝতে পারছেন? ইফ কনফিগ দিয়ে কি আছে দেখি এখানে, দেখেন 130 এ। ওকে, মোটামুটি আসলে দেখাইলাম, আর আসলে দেখানোর টাইমও নাই, অনেকে আসলে অনেক টাইম ধরে আপনারা আছেন। ইনশাল্লাহ যদি আপনারা যদি এনরোল করেন ক্লাস টাইমে দেখা হবে এবং আরো ডিপলি আসলে নলেজ শেয়ার করা হবে। ঠিক আছে, আমরা এবার কোশ্চেন সেশনে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যেটা বলতেছিলাম কম্পিউটারের কনফিগারেশন কিরকম লাগবে, আমি আচ্ছা, আসলে যেটা ঢুকি হলো না। আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করবো, তো একটা কম্পিউটার মধ্যে আরো ভার্চুয়াল মেশিন তৈরি করবো। তো প্রায় 5-8 GB হলে মোটামুটি কভার করা যায়, তো ভালো হয়। আপনি পুরাই 3 তো মানে কষ্ট হবে, মানে একটু ঝামেলা হবে, মানে মোটামুটি আর কি একটু করা যায় আর কি, কনসিডার করা যায়। বাট পুরাই 5-8 GB থাকলে বা এর বেশি থাকলে ভালো, মোটামুটি পুরাই 5-8 GB থাকলে মোটামুটি আপনি কাজ করতে পারবেন। আমার তো ডেস্কটপ, র্যাম কত আপনার? আমার হচ্ছে 6 জেনারেশন, আর র্যাম হচ্ছে 4 GB। 4 GB তে হয়। আর আপনার ইসে প্রসেসর কি, পুরো প্রসেসরের
প্রসেসর হচ্ছে i3, আর ফিরে তার র্যাম 4 GB লাগাই দিতে পারবেন, র্যাম আমার 4 GB আছে। আর 4 GB লাগাইতে হবে, 8 GB আরো আনতে হবে। 4 GB তে আপনার হবে না, কারণ একটা উইন্ডোজ এখন 4 GB তে প্রপার নিতে পারবেন, উইন্ডোজ 10 তো এটা ভার্চুয়াল মেশিন তৈরি করবো, তো আমাদের একটু র্যাম টাম লাগবে, 4 GB লাগাতে পারে তাহলে 8 GB র্যাম লাগবে, লাগবে। আর প্রসেসর চেঞ্জ করতে হবে না, ওটা দিয়ে চলবে। কোরাই ছেড়ে মোটামুটি আপনি ওখানে কালিটা দিয়ে, কালির মধ্যে আপনার এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমি সেট আপ করে দিব, ওইখান থেকে আপনি কভার করতে পারবেন। কারণ কালিতে আপনার 1 GB র্যামেও আপনার কালিতে তো 1 GB র্যাম দিতে পারেন, বা আমি যে অ্যাপ্লিকেশন গুলো এখানে অ্যাড করবো 1 GB, বা যে সার্ভার গুলো মানে দেখাবো আর কি, এগুলো 1 GB তো কভার করতে পারবেন। কোর্সের মডিউলটা কি দেখানো সম্ভব? কোর্সের মডিউলটা শেয়ার করে দিব, যারা গ্রুপে শেয়ার করে দিব আপনাদেরকে, তারপরে একটু দেখাইছে যদিও একবার কোর্স ফি এসি কাউন্সিলে যেটা, আমি একটু দেখাই, এটা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন না এটা স্ক্রিনটা? জি। এখানে আপনার মনে করেন যে কি থাকবে, আপনার ভালনারেবল অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং থাকবে, তারপরে লাইভ সার্ভার হ্যাকিং থাকবে, ঠিক আছে, নেটওয়ার্কিং সিস্টেমে যে ভালনারেবিলিটি গুলো টেস্ট করা, মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে, জেনারেল সার্ভিস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি, রিপোর্টিং, স্টুডেন্টেশন, সবকিছু থাকবে, ঠিক আছে। ডিটেইল পাঠিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যালো, ওয়েবসাইটে লগইন করে দেখানো যায়। ইয়েস, আর দেখাতে পারেন নাকি আপনার কাছে যারা যাদের কোর্স আউটলাইনটা দরকার, তারা আপনার খায়রুল ভাইকে গ্রুপ থেকে নাম্বারটা জানেন, খায়রুল ভাই আপনাদেরকে এসএমএস দেয়, খায়রুল ভাইকে নক দিয়েন, খায়রুল ভাই পাঠিয়ে দেবেন। তারপর যদি আপনারা এর বাইরে যদি কোনো মানে 1-to-1 যদি আপনি কথা বলতে চান, সেটা আমাদেরকে ফোন দিয়েন, আমাদের ওয়েবসাইট বা নাম্বার তো আছে, গ্রুপ থেকেও নিতে পারেন, আমাদের 1-to-1 কথা বলতে। হ্যালো, জি, কোশ্চেন ছিল, জিজ্ঞেস করতে পারি আপনাকে এই ব্যাপারটা? হ্যাঁ করেন। শাওন ভাই কি আমাদের সাথে কথা আমার বলবেন? জি জি জি, আপনাদের সাথে আমার একটু জানার ব্যাপার কিছু। তো আমি ধরেন বিএসসি ব্যাকগ্রাউন্ডের, আমি ডেটল সিস্টেমে ডিজাইনার এয়ারক্রাফটের। তো আমি চাচ্ছিলাম যে সাইবার সিকিউরিটি, কারণ এগুলো তো খুব অথেন্টিক একটা জিনিস, তো সাইবার সিকিউরিটিতে মানে আমার তেমন কোনো আইডিয়া নেই এই লাইনে। তো দেখেন, হ্যাঁ আমি কোশ্চেনটা বুঝতে পারছি। শেখ ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল যে আমি পুরো বেসিক যদি একটা শিখা, তো কাইন্ডলি কত সময় পরে হি ইজ প্রিপেয়ার্ড ফর হিজ লাইক ফার্স্ট এনি জব? মানে আমার কথাটা বুঝতে পারছেন আপনি শেখ ভাই? বুঝতে পারছি, আমি বলি আপনাকে। দেখেন, একটা মানুষের মানে লার্নিং এটা দেখা যাবে, নেয়ার ক্যাপাসিটি দেখা যাবে। তারপরও আমরা এখানে কোর্স আউটলাইনটা এসি কাউন্সিলের, বাট আমরা বেসিক টু অ্যাডভান্স, বেসিকের মধ্যে থাকতে পারে আপনার নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া নাই, সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা কিন্তু একটা ক্লাস কিন্তু এক্সট্রা রাখছি, এটার বাইরেও কিন্তু নেটওয়ার্কিং একটা ক্লাস থাকে, এবং আপনি আপনার মেশিনে ভার্চুয়ালাইজেশন করার জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিভাবে করতে হয় ভার্চুয়ালাইজেশন, ওটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে। তো আমার প্রপার গাইডলাইন, যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে আছি, আমি আপনাদেরকে হাবি যাবি ওরকম কিছু না, আমি প্রফেশনালি প্র্যাকটিক্যালি যেগুলো লাগবে, এবং এই কোর্স করার পরে না আমি আপনার কি শিখাতে চাচ্ছেন এই ব্যাপারে আমি ক্লিয়ার, বাট আমি জানতে চাচ্ছি যে একটা বেসিক একটা স্টুডেন্ট, যে ধরেন একজন যে সাইবার সিকিউরিটির ব্যাপারে কিছুই জানে, সে আমি আসতেছি ভাই। দেখেন, আমার কোর্সের মধ্যে আপনি আমার গাইডলাইন ফলো করেন, গাইডলাইন ফলো করার পরে আপনি আপনার একটা কনফিডেন্স বাড়বে যে আমি এখন একটা প্রফেশনাল লাইফে যে আমি কাজ করতে পারবো ডে ওয়ান থেকে। আর বেসিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জানা জরুরি নাকি? ভাই আপনার মনে হয় একটু কানেকশনের মনে একটু প্রবলেম হচ্ছে। আমি ভাইয়ের কোশ্চেনটা বলছি। ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে যদি কেউ জিরো নলেজ, উইথ হ্যাভিং জিরো নলেজ, কেউ যদি এই সাইবার সিকিউরিটি কোর্সটা স্টার্ট করে, সেই ক্ষেত্রে তার কি পরিমাণ শ্রম দেওয়া লাগবে, কি পরিমাণ টাইম বাজেট, মানে টাইম দিতে হবে, এবং হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে সে কতদিনে তার এই লার্নিং সাইকেলটা শেষ করে সে মোটামুটি জার্নি শুরু করতে পারবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কোর্সটা 4 মাসের, যদি কেউ জিরো থেকে স্টার্ট করে
এই ক্ষেত্রে হচ্ছে যে সপ্তাহে 2 দিন হচ্ছে মেজর ক্লাস, যেখানে কিছুটা সাপোর্টিং ক্লাস মানে সাপোর্টিও থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাস টাইম, মানে ক্লাসের সময়ের বাইরে কেউ যদি প্রতিদিন 2 ঘন্টা করে, তার অবশ্যই উচিত ব্যয় করা 2 থেকে 3 ঘন্টা যদি সে ইনভেস্ট করে, তাহলে সে এই মডিউলটাকে কভার করতে পারবে। তাহলে আপনার উইকলি 7 ডেজ এর মধ্যে 2 দিন যদি ক্লাস হয়, বাকি রিমেইনিং হচ্ছে যে 5 ডেজ যদি সে 3 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় ব্যয় করে, বা 4 ডেজ যদি সে 3 ঘন্টা করে ব্যয় করে, তাহলে সে এটা কোপ আপ করতে পারবে এবং লার্নিং করতে পারবে, এবং উইথ হ্যাভিং জিরো নলেজ। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে হচ্ছে লিনাক্স এর যে কমন কোয়েরিজ গুলো এখানে ইউজ হবে সেগুলো শিখায় নেওয়া হবে এভরিথিং। সো আপাতত প্রোগ্রামিং নলেজটা লাগতেছে না, তবে লিনাক্স যাদের ভালো জানা আছে তাদের জন্য একটু সুবিধা হবে। এবং পরবর্তীতে যখন সে মানে আরো অন্যান্য ইনফরমেশন সিকিউরিটি আছে, আরো অন্যান্য সিকিউরিটি আছে, সেখানে সে এই প্রোগ্রামিং পাইথনটা হ্যাঁ শিখতে পারলে খুবই ভালো হবে, মানে সে ফর ফার্দার এক্সটেনশন মানে পরবর্তীতে। কিন্তু এখানে মানে প্রফেশনাল লেভেল যখন হবে, না না তখন প্রফেশনাল, Python এটা শিখতে হবে। প্রফেশনাল না, না বিষয়টা এরকম না। প্রফেশনাল এটা ওইটা, পাইথনটা হচ্ছে যে একটু কাস্টমার, হ্যাঁ মানে আপনি একটু কাস্টমাইজ হইতে যাচ্ছেন। আর এখানে অলরেডি বিল্ট ইন ফিচার বা সফটওয়্যারস আছে, বিল্ট ইন সফটওয়্যারস গুলোকে হ্যান্ডেল করা, এবং এটাই হচ্ছে কমার্শিয়াল। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আপনি বাসায় বসে বসে ধরেন একটা কাস্টম কিছু একটা বানাইলেন এবং ওইটা দিয়ে আপনি কিছু একটা করার চেষ্টা করলেন। তো পাইথন যারা খুব মানে গুড, মানে একদিকে হচ্ছে আপনাকে পাইথনে যারা খুবই প্রো, মানে খুবই ইন্ডিয়ান নলেজ রাখে, এবং পাশাপাশি হচ্ছে যে সে সাইবার সিকিউরিটি নিয়েও মানে ক্রেজি, তো তারা হচ্ছে এই দুইটাকে মার্চ করা, একসাথে মার্চ করা মানে অনেক সময় সাপেক্ষ, এবং হচ্ছে যে এটা কিন্তু একটা কাস্টম মানে একটা জিনিস হবে, মানে কাস্টম সলিউশন তৈরি করবে, এবং ওই কাস্টম সলিউশন দিয়ে কাস্টম ভাবে সে তার মতো করে মানে সে তৈরি করবে এক একটা ওয়েপন, এবং সেগুলো দিয়ে সে তার সলিউশন দেওয়ার চেষ্টা। তো এই বাড়তি পরিশ্রমের দরকার নাই, কারণ মার্কেটে অলরেডি এক্সিস্ট করে এর থেকে বেটার সলিউশন। হ্যাঁ, তো এটা হচ্ছে যারা একেবারে বাচ্চা থেকে শুরু করতেছে, এলাফ টাইম আছে লাইফে, তো তারা এটাকে একেবারে এর থেকে হয়ে মানে আস্তে আস্তে ট্রাই করতে পারে। কিন্তু কর্পোরেটের জন্য যে সলিউশন গুলো অলরেডি মার্কেটে আছে, এবং এটাই সবচেয়ে বেশি মানে ইউজেবল ব্যবহৃত হচ্ছে। এর পাশাপাশি যতটুকু প্রোগ্রামিং লাগবে এই কোর্সে সেগুলো দেখায় দেওয়া হবে। আর ওইটা যেটা বললাম, এটা টোটালি আপনার হচ্ছে যে মানে আপনার নিজের ইয়ার উপর নির্ভর করে, এটা ম্যান্ডেটরি না। ও আচ্ছা, তাহলে মানে মোটামুটি আপনাদের যদি কোর্সটা করা হয় 4 মাসের, তো মোটামুটি আমি যদি আমাকে সময় দিই স্কিলটা শেখার জন্য, তো মোটামুটি আমি যা জানবো তাতে আমি একটা সাইবার সিকিউরিটি অ্যামেচার লেভেলের একটা ট্রেনিং হিসাবে জব করা সম্ভব। রাইট, কর্পোরেট আপনার এথিক্যাল হ্যাকার হিসেবে, এবং সাথে আপনি টেস্টিং এর, হ্যাঁ মানে ভালনারেবিলিটি টেস্টিং, হ্যাঁ আপনার দেশে যেটা বলে ডিফেন্সিভ আর কি। হ্যাঁ, মানে আপনি যে ইয়াটা শেষ করতে, হ্যাঁ এথিক্যাল হ্যাকিং বলে আমরা যেটা শেষ করতেছি আর কি, সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং, এদের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া মূলত। আচ্ছা, তাহলে মানে আপনি বলতেছেন যদি আমি মোটামুটি আপনাদের ধরেন 4 থেকে 6 মাস সময় দিই, মোটামুটি আমি অ্যামেচার লেভেলের একটু এথিক্যাল হ্যাকিং এর ব্যাপারে একটু হালকা পাতলা মানে নরমাল পাজল গুলো আমি সলভ করতে পারবো। হালকা পাতলা না, বেশ ভালোভাবে। এই একটা পার্ট, এটা একটা সাইবার সিকিউরিটি একটা মেজর পার্ট, যেটা আপনার শেষ হবে, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। মানে আমি যদি আপনার আর একটু ভেঙে বলি, যেটা আগে বলছিলাম, ধরেন আপনি ইনফরমেশন সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, ধরেন এটা এক একটা ডোমেন। একটা কোম্পানিতে ধরেন আপনার কাজ করে যখন, আমরা যদি ধরেন আপনি হয়তো কোন একটা কোম্পানির ম্যানেজার বা ডিরেক্টর যেটাই হন, তো আপনার টিমের যারা লোক আছে বা আপনি যে টিমে আছেন, তো তারা কি করে, একটা টিমে 5 জন কাজ করলে হয়তো প্রেজেন্টেশনটা একজন বানাইতেছে, হয়তো আপনার এই ডকুমেন্টেশনটা আরেক জায়গায় সাবমিট করতেছে, এইভাবে কিন্তু প্রসেসটা চলে। হ্যাঁ, মানে টিম ওয়ার্ক। জি, হ্যাঁ তো এখন হ্যাঁ একটা টিম ওয়ার্কে চলে। তো এখন এই টিম ওয়ার্কের কারণ হচ্ছে যে একজন বিজনেস ডেভেলপমেন্ট ভালো বুঝে, সে সেলস মার্কেটিংটা ভালো বুঝে, আরেকজন হচ্ছে যে সে হচ্ছে যে মানে বিজনেস ডেভেলপমেন্টে আছে, অথবা হচ্ছে যে কি বলবো এটা ধরেন ক্রিয়েটিভ টিমে আছে, ডিজাইনিং এ আছে। তো সে আপনারা হয়তো ডিজাইন করে দিছে, কিন্তু মার্কেটিংটা আপনি ভালো বুঝেন, আপনি হয়তো আইডিয়া দিচ্ছেন, সেটা করছে। কিন্তু এখন এখানে এথিক্যাল হ্যাকিং এর পার্টটা হচ্ছে যে আপনি এথিক্যাল হ্যাকিংটা দেখতেছেন, নেটওয়ার্ক সিকিউরিটি ওটা আরেকটা ডোমেইন, যেখানে আরেকজন কাজ করবে। দুইটাই যে একজন করবে, সে যতই ভালো হোক, দুইটাই যদি একজনে কাজ করতে যায়, এটা অনেক হ্যাসেল, এবং এটা মানে ফলপ্রসূ হয় না। যার কারণে হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে জিনিসটা মানে আপনারা আপনি এই এথিক্যাল হ্যাকিংটাই যদি মানে এটাতেই আপনি ভালো মতো সময় দেন এবং এই পার্টটা নিয়ে আপনি শুধু কাজ করেন, তাহলে এইটার সলিউশনই আপনার কাছ থেকে আসবে, এবং এইটাই যথেষ্ট হবে। আর যদি মানে ভাষা হয়, তাহলে হচ্ছে যে আসলে ওই যে মানে ওইটা হয় না। কিন্তু আপনি শুধু এতটুকুর মধ্যেই এক্সপার্ট হলে এটার জন্যই আপনাকে লাগবে। না, তাহলে আমার কথাটা কি হলো যে এই যে প্রবলেমটা সলভ করতে সাইবার সিকিউরিটিরা স্পেশালিস্ট হয়, তো এটা মোটামুটি আপনার কথা মতো যে
নেটওয়ার্ক ডিপার্টমেন্ট একজন দেখে, ইথিক্যাল হ্যাকিং একজন দেখে, এরপরেও কি আরেকজন ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ, মানে কোশ্চেনটা বুঝছেন? জি জি। তাই কি বলে, তারিক ভাই কি শুনতে পাচ্ছেন? শোন ভাই, কোশ্চেনটা আবার একটু করবেন। মানে ভাই যে বললো আমাদের এখনই যে ভাইয়ের সাথে কথা বললাম, সে বললো গেল যে ধরেন সবাই একটা পার্ট করে একটা কমপ্লিট প্রজেক্ট আমরা শেষ করলাম, মানে একটা প্রবলেম সলভ করলাম, মানে নেটওয়ার্ক সিস্টেম একজন দেখলো, ইথিক্যাল হ্যাকিং একজন দেখলো, এরপরেও কি আরো কিছু জন লাগে? মানে মিনিমাম হাউ মেনি পার্সন দেয়ার শুড বি অন আ টিম টু বিকাম আ পারফেক্ট মানে সাইবার সিকিউরিটি? সাইবার সিকিউরিটি দেখেন ভাই, সিকিউরিটি আইটি অডিট আছে, তারপরে আমরা ইথিক্যাল হ্যাকিংটা হলো অফেন্সিভ, এখানে ডিফেন্সিভের একটা ব্যাপার থাকে। আপনি চাইলেও একজনকে দিয়ে অডিট কাজ করাতে পারবেন না, ইথিক্যাল হ্যাকিং এর কাজ করাতে পারবেন না, ডিফেন্সিভ করাতে পারবেন না। একটা প্রতিষ্ঠানে আপনার সিস্টেম টিমের সার্ভারের কাজ একটা টিম করে, ডাটাবেজের কাজ একটা টিম করে, সফটওয়্যার কাজ একটা টিম করে, সিকিউরিটির কাজ একটা টিম করে। এবং সিকিউরিটি টিমের মধ্যেও কিন্তু আবার ভাগ আছে, যারা অডিট বা কমপ্লায়েন্স টিমে থাকে তাদের একটা পার্ট, যারা অফেন্সিভ তাদের একটা পার্ট, যারা ডিফেন্সিভ তাদের একটা পার্ট। মেজর পার্ট চারটা, মানে 4 জন মেজর, মানে মেজর পার্ট। তাহলে আপনার কথা মতো 4 জন, সবাই সবগুলো মেজর পার্ট। সাবঅর্ডিনেট আছে, তার নিচে আবার জুনিয়র আছে, বাট মেজর লিডার 4 জন একটা প্রবলেম সলভ করার জন্য। আমি যেটা মনে হয় একটু ধরতে পারছি, ভাইয়া যেটা জানতে চাচ্ছিলেন আপনার অর্গানোগ্রামটা কি, মানে এই যে স্ট্রাকচার আছে যে সিকিউরিটি দিচ্ছি আমরা বা সাইবার সিকিউরিটি বলছি, এটার অর্গানোগ্রামটা কি, মানে টপ লেভেল থেকে মানে রুট লেভেল পর্যন্ত অর্গানোগ্রাম কিভাবে সাজানো আছে? মানে একটা মানে টিম হতে গেলে ধরেন ইথিক্যাল হ্যাকিং শিখলাম, আমি আমার ক্লোজ আমার যে ফ্রেন্ড আছে তাকে আমি নেটওয়ার্ক সিস্টেমে ঢুকাইলাম, তারপর আরেকজন, তাহলে মানে পারফেক্ট একটা টিম গঠন করতে গেলে মিনিমাম কয়জন লাগে? মানে এটা কি 4 জন? ওইভাবে হবে না ভাই। আপনার একটা প্রতিষ্ঠান যদি ছোট হয় আপনি 2 জন দিয়ে কভার করতে পারবেন, 5 জন দিয়ে কভার করতে পারবেন। বড় যদি হয় আপনাকে আরো বেশি পরিমাণ রিসোর্স দরকার। আপনি কি কোন ধরনের, কত বড় কোম্পানির সাপোর্ট দিচ্ছেন বা কত ছোট কোম্পানির সাপোর্ট দিচ্ছেন, এটাও একটা ম্যান্ডেট, একটা ইস্যু থাকে। এরপরে হচ্ছে মানে এই সব কিছু মানে আপনার বিষয়টা আপেক্ষিক। মানে মোটামুটি একটা বেসিক টিম 4 জন, হ্যাঁ 4 জন হইলে এনাফ। হ্যাঁ, আমি এই কোশ্চেনটাই জানতে চাইছি যে 4 জন, তাহলে আমি একটা পেলাম যে ইথিক্যাল হ্যাকিং একটা নেটওয়ার্ক সিস্টেম ফার্স্ট, তারপর ইথিক্যাল হ্যাকিং, তারপর আর 2টা কি হবে তাহলে? ওরকম না ভাই, আপনি চাইলে ইথিক্যাল হ্যাকিং একজনকে দিয়ে করাতে পারবেন না, কমপ্লায়েন্স টিম অডিট টিম একজনকে দিয়ে করাতে পারবেন। আমি একজনকে দিয়ে করানোর কথা বলিনি, আমি বলছি যে মানে যেটা আমি জানলাম যে মানে মোটামুটি এটা গ্রুপ মানে টিম ওয়ার্কের কাজ। টিম ওয়ার্কের কাজের কারণে মানে যে এই যে সেক্টরটা, যেমন আমরা ধরেন আমি তো টুকটাক ধরেন ডেসল সিস্টেমে কাজ করি, ছোটকালে কিছু HTML কিছু শিখছিলাম, বাট এই ব্যাপারটা তো টোটালি একটা মানে খুব মানে ভুল হইলেও সমস্যা, আবার রাইট হইলে মানুষ সুনাম গাবে। মানে জিনিসটা তো এমনই, হইলে ক্যারিয়ার হবে, নাহলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, মানে কাইন্ড অফ জিনিসটা। কারণ অনেক মেজরিটি মানে মানুষের প্রাইভেসি মানে অনেক মানে কস্টলেস, মানে জিনিসটার কোনো দাম নেই আমার কথায়। যে যদি মানুষের কাজ করি, যদি বদনাম হয় তাহলে তার কেউ কাজ দিবে না আমাকে। তো আমি এই জন্যই মানে জানতে চাইছি, আমার ইথিক্যাল হ্যাকিং মানে এই সাইবার সিকিউরিটির ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো আমি কোনো কারণে যে আপনাদের এই পোস্টটা ফেসবুকে দেখেছিলাম, তো আমার ইগার হয়েছে জানার জন্য যে আমি একটা নতুন স্কিল নিজের জন্য ডেভেলপ করব। তো আমি আমার মানে কাজিন ভাইয়েরা মিলে অথবা আমার বন্ধু একটা গ্রুপ মিলে যদি শিখা শুরু করি, তাহলে আমি মানে আই ওয়ান্ট টু মেক আ টিম। হ্যাঁ, আপনার যদি বিজনেস পার্সপেক্টিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি 4-5 জন আমি এটা হচ্ছে যে আমি বলি ধরেন মানে আমি বিজনেস পার্সপেক্টিভ অনেক বলতেছি আর কি, যে আপনি একটা কমপ্লিট সাইবার সলিউশন মানে সাইবার সিকিউরিটি টিম বা হচ্ছে সাইবার সলিউশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রদান করা যাবে, আমরাও দেই। তো যেটা হচ্ছে যে আপনি যখন সাইবার সলিউশন টিম হিসেবে একটা কোম্পানি দাঁড় করাতে চান, যে আমি আমার যে লজিস্টিক্স আছে, আমার যে হিউম্যান রিসোর্স আছে, এই হিউম্যান রিসোর্স এবং লজিস্টিক্স দিয়ে আমি একটা সাইবার প্রোটেকশন বা সাইবার সিকিউরিটি আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করবো। তো এই জন্য আমার ক্যাপাসিটিটা মিনিমাম ক্যাপাসিটিটা কিরকম হইলে আমি ফুল সাইকেল সিকিউরিটিটা দিতে পারবো। এখন এইটার উপরে হচ্ছে কি যে আপনার ক্যাটাগরি অফ এটার একটা বিস্তারিত বিশ্লেষণ আছে। এটা যখন এটা আপনাকে একভাবে মানে ওয়ান পয়েন্টে বোঝানো যে আমার কঠিন হবে। আমি বলতেছি শেষ করি মানে হ্যাঁ
আমি মনে করি ভাইয়া যেটা ভাইয়ার তো মানে খুব বড় একটা ধরনেরই, ওটা আমরা ওয়ান টু ওয়ান কথা বলি, কারণ অনেকে কোশ্চেন করবে তো, অনেকে বসে আছে। আপনাকে ভাইয়া যদি আপনি আমাদের ওয়ান টু ওয়ান সামারিতে চলে আসে, আপনি আমাদের নাম্বারে কথা বলেন, আমরা ওয়ান টু ওয়ান বসে আপনাকে আচ্ছা, guide দিই। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে ওইটাই পরে কথা বললে হবে তাহলে হ্যাঁ আমি হ্যাঁ, কালকে ওইটা ফোন ভালো দিব। হবে, কারণ অনেকে আবার ওয়েট করতেছে কোশ্চেন করার জন্য। আমরা তো আজকের জন্য কি সেমিনার ওভার আপনাদের? আর কোনো হ্যাঁ হ্যাঁ কিছু আমরা হবে না? কোশ্চেন করে নেবো। আর কেউ করার কোশ্চেন আছে থাকলে আপনারা করতে পারেন, আমরা তাহলে না থাকলে অ্যান্সার দেবো, না থাকলে শেষ করে দেবো। আর যদি আর কেউ যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে আমরা ইয়ে করি। আর আচ্ছা ওই ভাই আপনার বললেন যে ওই আপনাদের যে নাম্বারটাতে ওয়ান টু ওয়ান কথা বলবেন, হ্যাঁ, তো ফোন কখন দিবেন ওইটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো আর কি। এটা হয়তো কালকে বা পরশু হতে পারে, বা দু একদিন ইয়ে করতে পারে। অথবা আপনি ফোন দিতে পারেন একটা টাইমে, আপনার যদি মনে হয় যে আপনি দিবেন, সেটাও দিতে পারেন। দিতে পারেন। আচ্ছা তারিকুল ভাই, একটু একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ ভাই, আপনি কোথায় আছেন? এটা এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, পরবর্তীতে ডিসক্লোজ করবো। আচ্ছা আচ্ছা, ওকে শিওর। আর বেতন ব্যাংকে থাকলে না সরাসরি না, এসে আই নো বলতে দ্যাট, আই পারবেন। নো দ্যাট, আই নো দ্যাট। এই জন্য আর কি। ওকে চল। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো একটু রেস্ট্রিকশন থাকে আর কি অনেক কিছুতে, আমি এই জন্য আর কি ওভারঅল আমি হয়তো বা পরবর্তীতে আপনাকে ডিসক্লোজ করতে পারি। ওকে। গভর্নমেন্টের সাথে যেটা আছে ওটা আমরা হয়তো শেয়ার করতে পারি। ই শিক্ষণে স্যার কন্ট্রিবিউট করে, এরপরে গভর্নমেন্টের আরো কিছু প্রজেক্ট আছে, এগুলাতে হচ্ছে যে কন্ট্রিবিউট করে। আর ফিনটি। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আসলে ইয়া মানে মানে শুরুতেই মানে পুরো বিশাল আইডিয়াটা মানুষ মাথায় নেওয়াটা ডিফিকাল্ট, এবং ক্যারি করাটাও ডিফিকাল্ট, বোঝানোটাও ডিফিকাল্ট যে আসলে যেটা। হ্যাঁ, তো ওটা ওনাকে মানে বোঝানো যেতেছে না, যেহেতু উনি আইটি পার্সন না, একাধারে বলতেছে, আবার হচ্ছে যে পুরো সিস্টেমটা। তো এটা মানে ভিতরে ঢুকলে কিছুদিন কাজ করলে দেন একটা ওভারঅল আইডিয়া আসে, যেটা এট এ গ্ল্যান্স বা ইন এ ওয়ার্ড বোঝানোটা ডিফিকাল্ট। ব্যাপার হচ্ছে ভাই, মানে আপনি সলিউশনটা কি টাইপের সলিউশন প্রোভাইড করবেন সেই গোলটা তো আপনার আগে ফিক্স করতে ফিক্স হবে। করতে হবে। আইদার আপনি যদি মনে করেন ভিএপিটি করেন, that's মানে একটা ইস্যু। আপনি যদি ব্লু টিমিং অর আপনি সক টাইপের সাপোর্ট প্রোভাইড করেন তাহলে এক টাইপের ইস্যু। আপনি যদি সিকিউরিটি সলিউশন প্রোভাইড করেন বা সিকিউরিটি কনসালটেন্সি প্রোভাইড করেন সেক্ষেত্রে আরেক ধরনের ইস্যু। সো মানে আমার মতে হচ্ছে যে এই প্রত্যেকটা গোল ফিক্স করার পরে ইজিলি আসলে জিনিসগুলা ক্যারি আউট করা পসিবল। এখন ওনাকে যদি এটা বুঝাতে গেলে উনি ভাববে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোক লাগবে, না না না, মানে ইট কুড বি মানে ডিপেন্ড অন হিম যে ওয়েদার হি ইজ মানে এনাফ। মিনিমাম এডুকেশনের পরে আসলে এটা বলা যাবে। তো আমরা আরেকটা মিটিং আছে ইন্টারনাল, তাহলে যদি তার কোনো কোশ্চেন আমরা তাহলে এখানে স্টপ করতেছি। আমাদের কল চলে আসছে অলরেডি, মানে অপেক্ষা করতেছে। তো ঠিক আছে, ওকে, আপনি হচ্ছে খায়রুল ভাই, রাইট? আমরা যারা ফর্ম ফিল আপ করছেন তাদের সাথে যোগাযোগ করবো। হ্যালো, আমার একটু কথা ছিল। আমরা কি লিভ নিয়ে নিব?
ভাইজান সেমিনার কি শেষ? তাহলে পুনরায়